আমরা হাফিজ স্যারের আত্মীয়। আত্মীয় না, আচ্ছা আচ্ছা। ও আমার একজন আত্মীয় নাক্কান গলায় আছেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার আমরা অলরেডি লাইভে চলে গেছি স্যার। ওকে। জি স্যার। সুপ্রিয় চিকিৎসকবৃন্দ এবং মেডিকেল শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের সায়েন্টিফিক সেশন অন থ্রোট পেইন ফোবিয়া এর উপর আয়োজিত সেশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের অনুষ্ঠান আয়োজনে আছি আমরা বিডি ফিজিশিয়ান ফেসবুক গ্রুপ, আমাদের সহযোগিতায় আছেন ইসিজি স্টাডি অ্যান্ড আদার গ্রুপস, এবং আজকের অনুষ্ঠানের স্পন্সর হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজকের অনুষ্ঠানের স্পিকার দেশ বরেণ্য, আপনাদের সবার পরিচিত প্রফেসর প্রাণগোপাল দত্তা স্যার। আমি স্যারকে পরিচয় করে দিবেন আমাদের আজকের হোস্ট, এবং আজকে আমাদের চেয়ারপারসন হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সৈয়দ আতিকুল হক স্যার। স্যার বর্তমানে বিএসএমইউ রিউমেটোলজি ডিপার্টমেন্টে প্রফেসর হিসাবে কর্মরত রয়েছেন। এর বাইরেও স্যার প্রেসিডেন্ট অ্যাপলার এবং প্রেসিডেন্ট বাংলাদেশ রিউমেটোলজি সোসাইটি। যেহেতু আজকে প্রাণগোপাল স্যারের সাথে আমাদের প্রথম সেশন, আমি খুব সংক্ষেপে আমাদের যে বিডি ফিজিশিয়ানস গ্রুপটা আমরা কেন করলাম একটু স্যারকে আমি বলে নিচ্ছি। স্যার, প্রথমে আমরা যেটা চিন্তা করেছি স্যার, আমাদের যারা সিনিয়র প্রফেসর আপনারা যারা আছেন, তাদের যে স্যার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স 30-40 ইয়ার্স এর যে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, আপনাদের যে নলেজ, আমরা যেটা ফিল করি স্যার, এটা পুরো দেশের ফিজিশিয়ানসদের সাথে এটা শেয়ার হওয়া উচিত। এবং আমাদের এই প্রোগ্রামগুলো স্যার সারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন সিটি ডিভিশনাল হেডকোয়ার্টারে সমস্ত চিকিৎসকরাই এই সেশনগুলো দেখে থাকেন। যার ফলে যেটা হলো স্যার, তারা আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারেন। এটা ছিল আমাদের স্যার ফার্স্ট এইম। এবং তার সাথে আমরা যেটা অ্যাড করলাম, এই করোনা কালে আমাদের এই যে প্রেজেন্টেশন গুলো হচ্ছে স্যার, এই থেকে এই পর্যন্ত আমরা প্রায় 450 জন ডক্টরকে আমরা পিপিই দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে পেরেছি স্যার। এবং এর বাইরেও স্যার আমাদের আরেকটা যেটা এইম আছে, পিপিই দিয়ে হেল্প করা এবং আরো বিভিন্নভাবে যদি যতটুকু পারি স্যার আমরা হেল্প করা ছাড়াও আমরা স্যার বিভিন্ন পাবলিকেশনসেও চলে যাচ্ছি স্যার। এবং আগামী মাসেই স্যার আমাদের আশা করছি স্যার 2টো বুকলেট আমাদের সিনিয়র টিচারদের আমরা স্যার পাবলিশ করতে পারবো। আমি স্যার আর কথা বাড়াচ্ছি না, আমি আজকের অনুষ্ঠানের সঞ্চালক ডক্টর আব্দুল হাফিজ শাফি, এফসিপিএস ট্রেনি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিকে আমি আহ্বান জানাচ্ছি অনুষ্ঠান সঞ্চালনা শুরু করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিডি ফিজিশিয়ান গ্রুপের অ্যাডমিন ডক্টর এহসান খান ভাইকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আজকের এই আমাদের বিডি ফিজিশিয়ানের অত্যন্ত প্রাণবন্ত এবং বিগ ইভেন্ট যেটা আমরা লাইভে এসেছি। আমাদের আজকের অনুষ্ঠানটা, আমাদের টপিক হচ্ছে থ্রট পেইন ফোবিয়া। একজন চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হিসাবে আমি বলতে চাই যে আমরা যেটাকে ইএনটি হেড নেক সার্জারি বলা হতো, যে ইয়ার নোজ থ্রোট, সেটাকে এখন বলা হয় অটোলারিঙ্গোলজি এন্ড হেড নেক সার্জারি। তার একটি বৃহৎ অংশ হচ্ছে থ্রোট, গলা, যেটাকে আমরা বলি ভিসেরাল পোরশন অফ নেক। সেই গলা ব্যথা নিয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছে একজন কিংবদন্তি শিক্ষক, যার পরিচয় আমি একটু পরে তুলে দিব। তার আগে বলতে চাই আমাদের আজকের এই লাইভের চেয়ারপারসন হিসেবে যিনি থাকবেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন। তার রাত্রে সাধারণত স্যার সময় দেন না, আজকের এই অনুষ্ঠানের জন্য স্যার রাত্রে আমাদের সাথে সময় দিয়েছেন। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ডক্টর সৈয়দ আতিকুল হক স্যার, প্রফেসর রিউমাটোলজি। স্যারের আরেকটা অনেক পরিচয় আছে, এবং আমাদের আমি একটা যে পরিচয় বলবো, স্যার আমাদের বিডি ফিজিশিয়ানের অ্যাডমিন। আমাদের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম বেগবান করার জন্য এই গ্রুপে উনি কাজ করে যাচ্ছেন। এবং আমাদের সাথে উপস্থিত হয়েছেন প্রাণগোপাল দত্ত স্যার, যিনি শিক্ষকের শিক্ষক। শিক্ষকের শিক্ষক এই জন্য বললাম, আমার শিক্ষক নন্দকিশোর সিনহা স্যার আজকে এখানে আছেন শুভাকাঙ্ক্ষী হিসাবে। নন্দ স্যারের শিক্ষক হচ্ছে প্রাণগোপাল স্যার। এই প্রাণগোপাল স্যার সম্পর্কে দুই একটি কথা বলে তারপর আমি আজকের অনুষ্ঠানটা হ্যান্ড ওভার করবো চেয়ারপারসনের কাছে। অনেকে প্রাণগোপাল দত্ত স্যার এক নামে চিনে থাকেন, কিন্তু কিছু কথা না বললেই নয়, সেটা এখন বলতে আমি সুযোগ নিচ্ছি। চেয়ারপারসনের অনুমতিক্রমে, উইথ দ্য পারমিশন অফ দ্য চেয়ারপারসন, আই ওয়ান্ট টু সে অ্যাবাউট সামথিং, বিকজ আমাদের গ্রুপ হচ্ছে 6500 মেম্বারের গ্রুপ, জুনিয়ররা অনেকে আছে। স্যারের সম্পর্কে বলতে হলে, প্রাণগোপাল দত্ত স্যার একজন বীর মুক্তিযোদ্ধা, নাক কান গলা বিষয়ের জাতীয় এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিমান সম্পন্ন চিকিৎসক, একজন অনুপ্রেরণাদায়ী শিক্ষক, একজন দক্ষ প্রশাসক, সর্বোপরি মানবতার পক্ষে
একজন নিবেদিত প্রাণ। স্যার 1970 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হয়ে এমবিবিএস পাশ করেন, 1976 সালে ডিগ্রি অর্জন করেন। এরপর স্যার 1983 সালে রাশিয়ার ওডেসা রাজ্য থেকে নাক কান গলা বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। স্যার যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে 1992-93 সনে অডিওলজি বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়াও স্যার জার্মানি থেকে মিডল ইয়ার এর উপর ফেলোশিপ ডিগ্রি অর্জন করেন। স্যার প্রাণগোপাল দত্ত স্যার স্বাধীনতা অর্জনের জন্য 71-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে সক্রিয় এবং অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। প্রবাসী অন্তর্ভুক্ত মুক্তিযুদ্ধের সাথে জড়িত আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করার গুরুদায়িত্ব ছিল প্রাণগোপাল দত্ত স্যারের উপর। 2009 সালে প্রাণগোপাল দত্ত স্যার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হন। এই নিয়োগ প্রাপ্তির পর অধ্যাপক প্রাণগোপাল দত্ত স্যার তার কর্মদক্ষতার মাধ্যমে বঙ্গবন্ধু মেডিকেলকে ধারাবাহিকভাবে এক বিস্ময়কর গৌরবের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। এর মধ্যে একটা বিষয় আমি বলতে চাই, আমি যেহেতু চিকিৎসা বিজ্ঞানের ছাত্র, স্যার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটা কাজ করেছেন সেটা হচ্ছে তথাকথিত মাস্টার্স ডিগ্রিকে পরিবর্তন করে তিনি রেসিডেন্সি আদলে এমএস এমডি ডিগ্রি প্রবর্তন করেছিলেন। বিভিন্ন বিদেশে রাশিয়া, জার্মানি, ইউকে তে কাজ করার সুবাদে ওই প্রাপ্ত অভিজ্ঞতা থেকে, এবং যেটা বর্তমানে আমাদের চিকিৎসা বিজ্ঞানের ছাত্রদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এই রেসিডেন্সি কোর্সটি। এছাড়া বর্তমানে স্যার শিশু মনোবিজ্ঞান বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ হোসেনের সাথে অটিজম এবং নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডারের প্রকল্পে কাজ করছেন। প্রাণগোপাল দত্ত স্যারের ব্যক্তিগত দরজাও দরিদ্রদের স্বর্গ হিসেবে পরিচিত। চিকিৎসা বিজ্ঞানের অসাধারণ কৃতিত্বের জন্য তাকে দেশের সর্বোচ্চ সম্মানিত পুরস্কার স্বাধীনতা পদক 2012 প্রদান করা হয়। এছাড়াও স্যার 2011 সালে ইউজিসি পুরস্কার লাভ করেছেন। আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে স্যারের এই পরিচয় বললাম, যা না বললেই নয়, স্যারের অনেক পরিচয়, সেগুলা শোনার আমাদের আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ থ্রট পেইন ফোবিয়া উপর শুনবো আমরা। তার আগে আমি আমার থ্রট পেইন ফোবিয়া আলোচনার আগে আমাদের চেয়ারপারসন, আজকের অনুষ্ঠানের চেয়ারপারসন প্রফেসর ডক্টর সৈয়দ আতিকুল হক স্যার, অ্যাপলারের প্রেসিডেন্ট হিসেবে যিনি আছেন, এছাড়া রিউমাটোলজি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান, স্যারকে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করার জন্য চেয়ারপারসন হিসাবে অনুরোধ করছি। অনেক ধন্যবাদ। আমি এখানে হাফিজ তো আমাদের প্রাণগোপাল স্যার সম্পর্কে অনেক কিছুই বলেছে। আমি বলবো যে আমাদের প্রাণগোপাল স্যার সম্পর্কে, ওনার কৃতিত্ব সম্পর্কে বলে কিন্তু শেষ করা সম্ভব না। এবং আমি যদি সব বলতে চাই তাহলে আজকে উনি আর ওনার মেইন যে একাডেমিক লেকচার সেটা দেওয়ার কোনো সুযোগ পাবেন না। আমি শুধুমাত্র সংক্ষেপে আমি 3টা পয়েন্ট বলবো। একটা পয়েন্ট হচ্ছে আমি কিন্তু ওরা ছাত্র সরাসরি, আমরা যখন 3rd ইয়ার 4th ইয়ার 5th ইয়ারে ছিলাম তখন উনি ছিলেন আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের ইএনটি ডিপার্টমেন্টে, তিনি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে সম্ভবত ছিলেন। এবং আমাদের মানে দেখভালটা 4th ইয়ারে আমরা সেখানে ক্লিনিক্যাল ডিউটি ট্রেনিং এর জন্য আমরা সেখানে আমাদের দেওয়া হয়। এবং এই সময় আমরা কিন্তু ওনার পিছনে পাগলের মতন ঘুরে বেড়াতাম, কিভাবে ওনার কাছ থেকে শিখবো। উনি যখন আউটডোরে রোগী দেখতেন আমরা ওনার সাথে আউটডোরে যেতাম আমরা, এবং ওনার পড়ানোটা ছিল চুম্বকের মতন আকর্ষণ, আমরা সবাই প্রবলভাবে আকৃষ্ট বোধ করতাম। এবং উনি একজন চমৎকার শিক্ষক। আমি মনে করি যে এটা আজকে যারা ওনার আজকের লেকচারটা শুনবে তারা সবাই আমার এই বক্তব্যের প্রমাণ পেয়ে যাবে। যদিও ওনাকে সবাই প্রশাসক হিসেবে দেখেছে, আমাদের পরবর্তী প্রজন্ম ওনাকে শিক্ষক হিসাবে একমাত্র ইএনটির পরিমণ্ডলের বাইরে কেউ পায়নি। আমার একটা বদ্ধমূল ধারণা আজকে তারা সবাই প্রমাণ পাবে। আমি আসলে ইএনটির দিকে যাইনি, কিন্তু আমি কিন্তু থুডিকাম স্পেকুলামটা ঠিক মতো ধরতে পারি। আমি ওই যে কপালে যেটা লাগানো হয়, যেটা গলার মধ্যে আলো ফেলে, তারপর ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করে এই যে ল্যারিংসটা দেখা, এই জিনিসগুলো আমি কিন্তু পারি। যদিও আমি একজন ফিজিশিয়ান, কিন্তু আমি এগুলো পেরেছি একমাত্র আমাদের এই শ্রদ্ধেয় শিক্ষক প্রাণগোপাল স্যারের বদৌলতে। আমি আরেকটা বলবো, আমাদের আসলে আমি যখন চিরাং মেডিকেলের ছাত্র, তখন আমরা যখন 3rd ইয়ারে পড়ি তখন একটা হচ্ছিল রচনা প্রতিযোগিতা। সেটা হচ্ছে ওই আমাদের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে
সেই ইসলামে নারীর মর্যাদা, ইসলামে নারীর মর্যাদা এর উপর। তখন আমাদের সেই প্রতিযোগিতা কিন্তু কোনো ধর্ম বিশেষের জন্য সীমিত ছিল না, যে কোনো কেউ পার্টিসিপেট করতে পারে। আমাদের প্রাণ গোপাল স্যারের স্ত্রী আমাদের ক্লাসমেট, এবং শুধু ক্লাসমেট না, আমার বেশ ঘনিষ্ঠ বন্ধু। এখন সে কিন্তু সেই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে সবার মধ্যে প্রথম হয়েছিল। এবং আমি এরপরে তাকে একসময় জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমাকে, তখন তার গোপালদার সাথে বিয়ের ঘটনা আগাচ্ছে, তখনও ঠিক বিয়ে হয়ে যায়নি, তার অল্প কিছুদিন পরে ওনাদের বিয়ে হয়। তখন আমাকে সে বলল যে তোমার দাদা যদি আমাকে সাহায্য না করতো তাহলে এই পুরস্কার আমার কপালে জুটতো না। এবং সেই রচনায় কিন্তু ছত্রে ছত্রে হাদিসের রেফারেন্স, কোরআন শরীফের রেফারেন্স। তার মানে তিনি কিন্তু ইসলাম ধর্ম সম্পর্কেও তিনি যথেষ্ট পড়ালেখা করেছেন, এবং পড়ালেখা কম বা বেশি সেটা আমি বলতে পারবো না, কিন্তু যা পড়েছেন বুঝেই পড়েছেন, জেনেই পড়েছেন। আর এটাও ঠিক যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সত্যিকার যে অগ্রগতিগুলো, যেমন আজকে যদি আমাকে তো হাফিজ তো আমাদের বলল যে এই রেসিডেন্সি কোর্সের প্রবর্তন। হাফিজ একটা দিক বলেছে যে রেসিডেন্সি কোর্সটা আমাদের পরবর্তী প্রজন্মের চিকিৎসকদের মধ্যে অনেক জনপ্রিয়। আমি বলবো এটা শুধু জনপ্রিয় হলে চলবে না, জনপ্রিয়তা কিন্তু একটা কারিকুলামের ভালো মাপকাঠি না, কিন্তু এটা আগের কারিকুলামের তুলনায় অনেক বেশি সফল। এখন যে চিকিৎসকরা বের হচ্ছেন রেসিডেন্সি কারিকুলামের মাধ্যমে, তারা তাদের যে কম্পিটেন্সি, তাদের নলেজটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা, স্কিল, দক্ষতা, সবকিছুই কিন্তু গড়পড়তা আগের কারিকুলামের চেয়ে অনেক বেশি, আগের কারিকুলামে উত্তীর্ণদের চেয়ে। কাজে এটা একটা সফল কারিকুলাম আমার বলতে হবে। এই কারিকুলামের অবশ্য স্বপ্নদ্রষ্টা, এই কারিকুলাম বাস্তবায়ন সবকিছুই আসলে ওনার একটা দৃঢ় পৃষ্ঠপোষকতা, ওনার উদ্যোগ এবং পৃষ্ঠপোষকতা, ভিশন, এই সব কিছু যদি না থাকতো তাহলে বাংলাদেশে এই গুরুত্বপূর্ণ পরিবর্তনটা সম্পন্ন হতো না। আমি আগেই বলেছি যে ওনার সম্পর্কে বলে শেষ করা আমার পক্ষে সম্ভব না। আমি এখন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের প্রিয় অধ্যাপক প্রাণগোপাল দত্তকে আহ্বান জানাবো তার এই মূল্যবান ভাষণটা শুরু করার জন্য। অনেক ধন্যবাদ। Thank you, Atik. Respected and most beloved chairperson of this session, Professor Syed Atikul Haq. And he is not only beloved to me, and because of the very intimate relationship with my wife, and I have got a cordial relation with all the members of that base, all the students of that base. And if there is any reunion, and that is naturally arranged by my family, and almost everybody from all corner, or at least 50% of the students of that base, they join us. So whatever may be the situation, that is not the thing. Syed Atikul Haq যা বলেছে একটু বেশি বলে ফেলছে, এবং অ্যাকচুয়ালি রেসিডেন্সি প্রোগ্রামটা বা বঙ্গবন্ধুর ভাইস চ্যান্সেলর হিসাবে আমার সাকসেসটা কিন্তু আমার কাছে না। আমি যে টিমটা পেয়েছিলাম অ্যাজ ভাইস চ্যান্সেলর, আমার সাথে রুহুল আমিন ছিল প্রো ভাইস চ্যান্সেলর একাডেমিক, শহীদুল্লাহ ছিল প্রো ভাইস চ্যান্সেলর অ্যাডমিনিস্ট্রেশন, এবং আমাদের 2 বছর সিনিয়র মোয়াজ্জেম হোসেন স্যার, যিনি পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট, উনি ছিলেন ট্রেজারার। আমাদের মধ্যে যে একটা মানে টিম ওয়ার্ক ছিল, সেটা কোনোদিন কোথাও আমিও দেখি নাই, এবং এটা আর ভবিষ্যতে হবে কিনা সন্দেহ আছে। তারপরে এই রেসিডেন্সি প্রোগ্রামের সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন যাদের, অনেকেরই, প্রফেসরদের তখন অনেকের কন্ট্রিবিউশন ছিল, সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন হলো এই সৈয়দ আতিকুল হক, নজরুল ভাই কার্ডিওলজির, এবং আমাদের চৌধুরী আলী কাউসার সহ বিভিন্ন বিভাগের যে প্রফেসররা ছিলেন, তারা সবাই দিন রাত প্রফেসর রুহুল আমিনের নেতৃত্বে কাজ করেছে। আমি শুধু চেয়ারে বসা ছিলাম, কোনো বিপদ আপদ হলে সেটা আমি সলভ করতাম, মানে জটলা লাগলে জটলাটা ছুটে দেওয়া, এছাড়া আর কিছুই না। তো অ্যাকচুয়ালি আজকের যে টপিকসটা, থ্রোট পেইন, এটা আমরা পরিবারে মাসে 1-2 বার হয়, আমার স্ত্রী বলে আমার গলায় ব্যথা, অথবা সন্তান বলে গলায় ব্যথা, বৃদ্ধা মা থাকলে বলে গলায় ব্যথা। এবং আমরা যারা ইএনটি প্র্যাকটিস করি, আমাদের ইএনটি প্র্যাকটিসের সবচেয়ে মজার ব্যাপার হলো থ্রোট পেইন ইজ ওয়ান অফ দ্য কমনেস্ট কমপ্লেইন। এবং এটার উপরে বাংলাদেশে
অধ্যাপক আব্দুল্লাহ হারুন স্যার একটা স্টাডি করেছিলেন, আর সোভিয়েত ইউনিয়নে এই থ্রোট পেইনের উপরে আমি যার আন্ডারে পিএইচডি করেছি, প্রফেসর দ্রাগামিরেস্কি, উনার বেশ কয়েকটা স্টাডি ছিল, এবং দুই জায়গাতেই অথবা থ্রুআউট দ্য হোল ওয়ার্ল্ড হবে একটা মানে অসম্ভব মিল ছিল। সেই মিলটা হলো, ইন মোস্ট অফ দ্য কেসেস দেয়ার ওয়াজ নো কজ, দি থ্রোট পেইন ইজ ইডিওপ্যাথিক। এবং এটা একটা ফোবিয়া। গলায় ব্যথা হলে এই কোভিড প্যান্ডেমিক আসার আগে, অর্থাৎ 2019-এর নভেম্বরের আগ পর্যন্ত থ্রোট পেইন মানে গলায় কোনো ক্যান্সার হয়ে গেল কিনা, and cancer was a phobia for all human beings. আর এই উহান বিপ্লবের পরে, অর্থাৎ চায়নার এই করোনা বিপ্লবের পরে পুরা পৃথিবীতে এখন গলা ব্যথাটা কিন্তু আরেকটা ফোবিয়া হয়ে গেছে। একটু কাশি দিলে, একটু গলায় ব্যথা হলে সবাই মনে করে আমার কোনো কোভিড হয়ে গেল কিনা। যাক, হোয়াট এভার মে বি দ্য সিচুয়েশন, that this is a common complaint usually the ENT physician faces. A throat pain actually আমরা যদি মেডিকেল টার্মিনোলজি ইউজ করি, that is sore throat. That is sore throat. ঋষি স্যার একটু স্লাইড ভিউতে যাইতে হবে স্যার, নিচের ডান দিকে আছে স্যার স্লাইড ভিউ। 1 মিনিট, এটা স্লাইড মুভমেন্ট করছে না কেন? এখানে একটু মুভ করা উচিত ছিল। দেখো কোথায়, সরি স্লাইড মুভ করছে না, আমি দেখি কি করা যাচ্ছে। সাইড ভিউ, I just oh yes, হয়ে গেছে। সো আচ্ছা, এই থ্রোট পেইনটা অ্যাকচুয়ালি মেডিকেল টার্মিনোলজি হলো সোর থ্রোট, and it was a phobia. Now it has become a dreadful phobia. মানে এটা একটা ভয়ঙ্কর ভয় হয়ে গেছে আমাদের জন্য। সো এখন the main question is that আমাদের কাছে যখন আয়শা রোগীরা বলে গলায় ব্যথা, so what is throat pain? এটা একটা এক্সট্রিমলি কমন কমপ্লেইন, এবং এটা অনেক কারণের জন্য হতে পারে, বা because of very ailments, but that affect most of us at some point of our life. আমি বলেছি একটা পরিবারে ঘরে আসলে কেউ না কেউ বলেই মাসে একবার দুবার করে আমার গলা ব্যথা, গলা ব্যথা, গলা ব্যথা। আর একটু বয়স্ক হলে আমরাও চিন্তিত হয়ে যাই এই গলা ব্যথার সাথে কোনো রকমের সম্পর্ক আছে কিনা ক্যান্সার বা ওই জাতীয় কোনো জিনিসের। সো এই ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে, আমি ব্যক্তিগতভাবে রোগীদেরকে যে প্রশ্নটা করি, আপনার গলা ব্যথা ঠিক আছে, আপনার কি খেতে কোনো কষ্ট হয়? না। আপনার শ্বাস নিতে কোনো কষ্ট হয়? না। আপনার কথা বলতে কোনো কষ্ট হয়? না। তাহলে গলার কাজ হলো তিনটা, খাওয়া, শ্বাস নেওয়া এবং কথা বলা। তিনটাই যদি আপনার সমানভাবে চলে, তাহলে ওইটা নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নাই। তারপরে কোনো সিস্টেমিক ডিজিজ আছে কি না, আর ইউ ডায়াবেটিক, অথবা আপনার কোনো কার্ডিয়াক বা পালমোনারি কোনো প্যাথোলজি আছে কিনা, আর তার সাথে কোনো ওষুধপত্র খাচ্ছেন কিনা। এতে করে বোঝা যায় যে এই রোগীর আসলে কোনো মানে প্যাথোলজিক্যাল কমপ্লেইন কি না এটা। তারপরে আরো একটু পার্টিকুলারলি জিজ্ঞাসা করলে বলতে পারেন যে আপনার কি খাওয়া গেলার সময় অথবা শক্ত বা মানে তরল খাদ্য গেলার সময় ব্যথা বাড়ে বা কমে, অথবা আপনি যখন কথা বলেন তখন গলার ব্যথাটা বেড়ে যায় কিনা। এই জিনিসগুলা জিজ্ঞাসা করেই বোঝা যায় যে whether it is idiopathic or there is some causes.
অ্যাকচুয়ালি যদি বলা হয় যে থ্রোট পেইনের কারণ কি, আমি কিন্তু বারবার বলতেছিলাম যে ইডিওপ্যাথিক। তা ইডিওপ্যাথিকটা হলো আমরা কোনো কারণ পাবো না, বাট the patient definitely either due to phobia or because of globus or something else, সে কিন্তু আয়সা আপনাকে বলছে until and unless you assure him that there is no disease like cancer, না হলে কিন্তু সে একজনের পর একজন ঢাকা শহরে 50 জন ইএনটি স্পেশালিস্ট সবার কাছেই যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি এই থ্রোট পেইনটাকে, তাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো, যে সাম আর বিনাইন কজেস, সেটা কমন কোল্ড হলো, ভাইরাল ফিভার, অথবা ব্যাকটেরিয়াল কোনো একটা ইনফেকশন হলো, অথবা আদার্সের মধ্যে যেমন ফাঙ্গাল থ্রাশ হয়েছে, ক্যান্ডিডিয়াসিস, অথবা নন স্পেসিফিক অ্যাপথাস আলসার। অ্যাপথাস আলসার ইজ এ ভেরি পেইনফুল কন্ডিশন। The ulcer is very small, but it creates a lot of pain. Most of the cases, এই পেইনটা সাইকোজেনিক। আর এটা আরো সাইকোজেনিক কাদের বেলায় বেশি হয়, যখন বাবা মা কেউ বা কোনো আত্মীয় স্বজন কেউ ক্যান্সারে শয্যাশায়ী থাকে, তাকে যে সেবা শুশ্রূষা করে তার কিন্তু এটা আরো বেশি হয়। এমন এটা তার মানে হৃদয়ের সাথে মস্তিষ্কের সাথে বেঁধে যায়, আমার বাবার এই সিমটম গুলা ছিল, এখন আমার এই সবগুলা সিমটম হচ্ছে, সুতরাং আমারও বোধহয় আইদার ফেরিঞ্জিয়াল কার্সিনোমা অথবা টনসিলার কার্সিনোমা অথবা লেরিঞ্জিয়াল কার্সিনোমা এরকম একটা কিছু হয়ে গেছে। এখন আমরা যদি দেখি যে এখন যে কথাগুলি আমি বললাম যে হোয়াট কজেস থ্রোট পেইন, এর মধ্যে মোস্টলি আমরা অনেক সময় গলা দেখে বলে দেই যে না, গলায় কিছু নাই, কিন্তু ইএনটি, যে কোনো একজন ইএনটি সার্জন রুগীটা বসার সাথে সাথেই তার, আমি যেটা করি, আমি মাথার উপরে হাত দেই, হাতটা দিলে কপালে কোনো টেম্পারেচার আছে কিনা আমার লেগে যায়, তারপরে মাথায় হাত রেখে আঙ্গুলটা এখানে দিয়ে নাকটার দিকে একটু এদিক ওদিক নাড়া দেই, তারপরে যে আতিক বললো তুদিকাম স্পেকুলাম হোক বা এখন যে কোনো স্পেকুলাম দিয়ে আমরা নাকটাকে প্রথম দেখি, কারণ নাকে যদি রাইনাইটিস মানে পুরুলেন্ট রাইনাইটিস অথবা সাইনোসাইটিস থাকে, আমরা যখন রাত্রে ঘুমাবো ঘুমালে কিন্তু এই পুষ্টা ড্রেইন হয়, মানে ড্রিবলিং হয়, যেটাকে আমরা পোস্ট নেজাল ড্রিপ বলি। এটা যে ন্যাজোফেরিংসকেও ইনফেক্টেড করে এখানে লেগে থাকার জন্য এবং অরোফেরিংসকেও করে। কখনো কখনো it is one of the important cause of laryngitis, অর্থাৎ সাইনোসাইটিস is the মানে one of the important cause for laryngitis। এই একটা কারণ হতে পারে, সুতরাং নাকে কোনো ইনফেকশন আছে কিনা সেটা আমাদের এক্সক্লুড করতে হবে। আর ভাইরাল ইনফেকশনের কথা আমি বলেছি যে ইট মে বি এনি টাইপ অফ ভাইরাস। আমাদের দেশে বা যে কোনো দেশে সিজনাল ভাইরাস, বরং ইউরোপের তুলনায় আমাদের এখানে অনেক কম। একটা সিজন যখন শুরু হয় ভাইরাল ইনফেকশনের, দেখা গেল যে কন্টিনিউয়াসলি হচ্ছে এবং প্রত্যেকেরই হয়ে যাচ্ছে, এবং ওই ভাইরাল ইনফেকশন গুলাতে যদিও মৃত্যুর হার খুবই কম বা নেই বলা চলে, কিন্তু অলমোস্ট এভরিবডি সাফার্স। এবং এটার উদাহরণ একটা আমরা দিতে পারি, 71-এ যারা শরণার্থী হয়ে গিয়েছিল ইন্ডিয়াতে, তখন ক্যাম্পে ছিল, ক্যাম্পে থাকার জন্য মানুষের কনজাংটিভাইটিস হয়েছিল, এবং ওই কনজাংটিভাইটিসটা ভাইরাল কনজাংটিভাইটিস অলমোস্ট অল দ্য পারসনস, এই ফ্রিডম ফাইটার হোক, ক্যাম্পে থাকা হোক, যাই হোক, অর্থাৎ যারা ওই বাঙালি যারা এপার থেকে ওপারে গেছিল একজন আরেকজনের সাথে চোখ তুলে তাকাইছে, সবাই এটা হয়েছে। এবং তখন মজার ব্যাপার হলো, যদি কারো চোখ উঠেছে তখন ওই ইন্ডিয়ানরা অথবা আমরাই একজন আরেকজনকে বলতাম এটা জয় বাংলা হয়েছে, কনজাংটিভাইটিস না, জয় বাংলা হয়েছে। সো এই ভাইরাল ইনফেকশন গুলা ইজ সো মাচ কন্টাজিয়াস। ব্যাকটেরিয়াল ইনফেকশন আপনারা জানেন, সোর থ্রোটে স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোটটাকে আমরা ড্রেডফুলি নেই, আর আদার হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা দিয়ে হতে পারে, স্টেফাইলোকক্কাস দিয়েও হতে পারে। এন্ড অফকোর্স অ্যাটলিস্ট 5% হোক, 10% হোক বা 20% হোক, এখন আমরা কিন্তু ইদানিং যখন আমাদের বিভিন্ন সাবজেক্টের কনফারেন্স হয়, সব কনফারেন্সে কিন্তু আমরা ক্যান্সারটাকে, ইএনটি সার্জনরা বলে ইএনটি ক্যান্সার হইলো অলমোস্ট 20 to 25%, আবার গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা বলে গ্যাস্ট্রোএন্টারোলজির ক্যান্সার হলো 20 to 25%, স্কিনওয়ালারা তাই বলে, রেসপিরেটরি ডিফিশিয়েন্ট তাই বলে। পরে হিসাব করলে দেখা যাবে যে আমাদের ক্যান্সার মোটামুটি ভাবে 200 বা 300% হয়ে যাচ্ছে। বাট এটা বিকজ অফ আওয়ার মানে ল্যাক অফ আওয়ার মানে রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। আনফরচুনেটলি আই মাস্ট সে
যে আমরা কিন্তু বঙ্গবন্ধুকে ব্যর্থ হয়েছি চালাতে এক জায়গাতে। আমরা বঙ্গবন্ধুতে যখন বঙ্গবন্ধু ইউনিভার্সিটি হয় তখনই কিন্তু আমরা রিক্রুটমেন্টের সময় রিক্রুটমেন্টটা করা উচিত ছিল ওই যে আমরা রিক্রুটমেন্ট করেছি যে বঙ্গবন্ধুর স্থাবর অস্থাবর সম্পত্তি চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণী প্রফেসর যা আছে সবাই অটোমেটিক্যালি ইউনিভার্সিটির স্টাফ হয়ে যাবে এবং সেইভাবে আমরা হয়ে গেছি। কিন্তু মজার ব্যাপার হলো তখন যদি আমরা এটাকে নন প্র্যাকটিসিং করে রিসার্চের উপরে জোর দিতাম, like that of All India Institute of Medical Science, like that of National University of Singapore, and like many other universities of the then socialist country or East Europe, there is no practice, তাহলে কিন্তু আমাদের মেডিকেল সায়েন্সে বঙ্গবন্ধুর সুনাম আরো বাড়তো। বাট আমরা এটা পারিনি, না পারার পিছনে অনেক কারণ ছিল, সেটা এখানে আমি বলবো না। বাট তারপরও যেটা আমরা করেছিলাম যে একটা ইভিনিং প্র্যাকটিস করেছিলাম উইথ দ্য কনসালটেন্ট 200 টাকা নিয়ে, সেটা কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছিল এবং অনেক রোগী আছে আমাদের দেশে যারা আমাদেরকে 500, 700, 1000 টাকা দিয়ে দেখাতে খুব কষ্ট ফিল করে বা আর্থিকভাবে অনটন ফিল করে, কিন্তু তারা কিন্তু এটাকে খুব এনজয় করেছিল। তারপরে অ্যালার্জির জন্য অনেক সময় অ্যালার্জিক রাইনাইটিস বা অ্যালার্জিক সোর থ্রোটের জন্য গলা ব্যথা হয়। another important thing হলো dry air অথবা chemical exposure, smoking, these are also important causes of sore throat. And malignant condition গুলার কথা আমরা বলেছি, গলা ব্যথার জন্য laryngeal malignancy, pharyngeal malignancy, tonsillar malignancy, nasopharyngeal, palate, even the salivary glands of the submandibular regions, অথবা অনেক সময় যে লিম্ফ নোডের যে ম্যালিগন্যান্সি গুলো রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমের যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর আমি সব সময় সবাইকে বলি, যেটা আমি কিন্তু অনেক সময় আতিকের একটা প্রশংসা করি, যে সে গলাকে পালপিট করে। একজন ইএনটি সার্জন যত রোগী দেখুক না কেন, হি মাস্ট পালপেট দ্য থ্রোট মেটিকুলাসলি স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য পেশেন্ট, কারণ তাতে করে কোনো একটা ছোট্ট লিম্ফ নোডও মিস হওয়ার সম্ভাবনা কম থাকে। এবং অনেক সময় আতিক আমার কাছে এরকম লিম্ফ নোড পাঠাতো যেটা আমি খুঁজে পাচ্ছি না, এবং তারপরে আবার টেলিফোন করে জিজ্ঞাসা করতাম যখন বঙ্গবন্ধু ছিলাম যে আতিক তোমার এই লিম্ফ নোডটা কোন জায়গায় আছে, তা সে আবার বললো, তারপরে সেটা দেখে সেখান থেকে হয়তো বায়োপসি করে দিতে হতো। এই যে পালপেশন অফ দি থ্রোট, পালপেশন অফ দ্য থ্রোট করলে কিন্তু শুধু লিম্ফ নোড না, অনেক সময় একটা জায়গাতে টাচ করার পরে রোগীটা মাথা নাড়া দিল, একটু ব্যথা পেল, হোয়াট ইজ দ্য রিজন, সেটাও কিন্তু আমরা তখন খুঁজে বের করতে পারি। তারপরে আমরা যখন রোগীদের মুখ দেখি, পেশেন্টকে বলবো যে আপনি হা করেন, হা করার পরে আমি নিজেই বলবো যে পুট আউট ইউর টাং, জিহ্বাটা বাইর করেন। আমি তখনও কিন্তু টাং ডিপ্রেসার ইউজ করব না, আবার জিহ্বাটা ভিতরে নেন, তারপরে বলবো সাইড টু সাইড মুভমেন্ট করেন। এটা দিয়েও কিন্তু আমি আমার গ্লসোফেরিঞ্জিয়াল নিউরেলজিয়া আছে কিনা, বেস অফ দা টাঙে কোনো গ্রোথ আছে কিনা, টাঙের কোনো ডেভিয়েশন আছে কিনা, এই জিনিসগুলো আমরা ক্লিনিক্যালি দেখতে পারি। এবং এই মেথডিক্যালি গেলে আমি কিন্তু বারবার একটা কথা বলি যে আমার একটা বিশাল চেঞ্জ হয়েছে আমার ওই রাশিয়ান গাইডের পিছনে। সে যখন আমাকে 1 মাস পিছনে বসায় রেখে বলছিল যে তুমি দেখো শুধু আমি কি করে রোগীর মাথায় হাত রাখি, কি করে তার সাথে কথাবার্তা বলি এবং কি করে তার নাক কান গলা ধরি, এটাই তুমি দেখো, আমার হাত পা কেমনে নাড়াই। and that is very important for the ENT surgeons. এখন benign causes of sore throat কিন্তু আমি অলরেডি বলেছি যে ভাইরাল ইনফেকশন গুলা, কমন কোল্ড বা ফ্লু, এবং অনেক সময় ইনফেকশাস মনোনিউক্লিওসিস, মিজেল, চিকেন পক্স এন্ড ক্রপ, these are the very important causes for throat pain. আর মজার ব্যাপার হলো যে এই যে ভাইরাল ইনফেকশন গুলা যেটার জন্য অ্যালার্জিক রাইনাইটিস হচ্ছে, অ্যালার্জিক সোর থ্রোট হচ্ছে, এগুলোর কিন্তু আসলে কোনো ট্রিটমেন্ট লাগে না। এবং কি ট্রিটমেন্ট লাগে সেটা আমি পরে বলবো। একটা কমন ফ্রেজ তো আছে, আপনারা সবাই জানেন, ইফ ইউ ট্রিট দ্য পেশেন্ট ইট উইল বি কিউরড বাই 7 days, ইফ ইউ ডোন্ট ট্রিট ইট ইট উইল বি কিউরড বাই 1 week. সো দিস ইজ ওয়ান ইম্পর্টেন্ট, মানে একটা বলতে পারেন এটা খনার বচনের মতো, আসলে এটা সত্য। আর ব্যাকটেরিয়াল ইনফেকশনে আমরা সব সময় একটু গার্ডেড থাকতে হবে। যদি সম্ভাবনা থাকে, সুযোগ থাকে, আমরা একটা থ্রোট সোয়াব করাবই, এবং দরকার হলে ওই থ্রোট সোয়াবটাকে কালচার করে দেখতে হবে
যে whether it is a মানে virulent type of streptococcal infection কিনা, যেটার থেকে আমার কার্ডিয়াক অথবা কিডনি এই কমপ্লিকেশন গুলো হতে পারে, সেটা আমাদেরকে দেখতে হবে। মানে অর্থাৎ রিউমেটিক ফিভার, কার্ডিয়াক মানে যে ডিসঅর্ডার গুলো হচ্ছে, সাবএকুইট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস এবং নেফ্রাইটিস বা গ্লোমেরুলোনেফ্রাইটিস বা নেফ্রোটিক সিনড্রোম, এগুলি যেহেতু প্রিসিপিটেট করে, সেজন্য আমাদের এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো সোর থ্রোটের মোস্ট ইম্পর্টেন্ট প্যাথোজেনেসিসটা হলো কনজেশন অফ দ্য ফেরিঞ্জিয়াল মিউকোজা। এবং যেহেতু ফেরিঞ্জিয়াল মিউকোজাটা কনজেশন হলেই সেই ট্রাইজেমিনাল নার্ভ, গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, যে সেন্সরি নার্ভগুলো যেগুলো আমাদের নিচের দিকে যাচ্ছে, সেগুলোর একটু ইরিটেট হবেই এবং সেখান থেকে সিভিয়ার ব্যথাও হতে পারে অথবা মাইল্ড শর্টস অফ পেইনও হতে পারে। নাও এই উহান বিপ্লবের পরে, চাইনিজ বিপ্লবের পরে এখন সবারই একটা ভয় হয়ে গেছে। দিনে এখন আমাকে হয়তো বা মিনিমাম 20 থেকে 25টা টেলিফোন রিসিভ করতে হয়, গলায় ব্যথা হচ্ছে, কোভিড টেস্টটা করাবো কিনা। এখন কোভিডের জন্য যে সিমটম গুলো আছে একটু পরে হয়তো আমরা দেখব যে ওখানে কিন্তু সোর থ্রোট কিন্তু অত বেশি না। ইটস এ ভেরি মানে এটা মিনিমাম পার্সেন্টেজ হ্যাজ গট দ্য সোর থ্রোট, কিন্তু এখন গলা ব্যথা হলে কোভিড ফোবিয়াটা একটা বিরাট ফোবিয়া হিসাবে আমাদের সামনে চলে আসছে। এখন যে সিমটম গুলা আমরা দেখি যে ইনফেকশাস সোর থ্রোটের সাথে হচ্ছে, তার মধ্যে থ্রোট পেইন, সেটা খুব তাড়াতাড়ি আসে। দেন পেইনফুল সোয়ালোইং, অনেক সময় দেখা যায় যদি গলাতে কনজেশন হয় অথবা যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে, ইনফেকশনের জন্য হয়, তাইলে আমরা রেডনেস দেখবো, টনসিল গুলা সোলেন্ড আছে, অনেক সময় দেখবো টনসিলের ক্লিফটের মধ্যে পুরুলেন ডিসচার্জ আছে, এই জিনিসগুলো দেখতে পারি। অথবা টাইনি রেড স্পট দেখতে পারি। আর আরেকটা হলো আমরা যখন জুগুলো ডাইগ্যাস্ট্রিক গ্রুপ অফ লিম্ফ নোডের ভিতরে হাত দেব, সেখানে সেটা পালপেবলি এনলার্জড হবে এবং কিছুটা টেন্ডার হবে, and which is one of the cardinal sign of acute tonsillitis. তারপরে ফিভার আছে কিনা, মাথা ব্যথা আছে কিনা, গায়ে যদি র্যাশ হয় তাহলে তো আমরা আরো মানে বেশি চলে যাব স্ট্রেপ্টোকক্কাল এবং ইনফেকশাস মনোনিউক্লিয়াস সহ ওই ডিজিজগুলোর মানে অন্যান্য ভাইরাল ডিজিজের দিকে আমাদের নজর দিতে হবে। আরো বেশি খেয়াল রাখতে হবে বাচ্চাদের বেলায়, যে বাচ্চাদের নশিয়া হচ্ছে কিনা, অর্থাৎ নশিয়া তো আর তারা বলতে পারে না, রিফিউজাল অফ ফুড হচ্ছে কিনা, আর খাওয়ার আগে বা খাওয়ার পরে বমি করছে কিনা ফ্রিকুয়েন্টলি। অর্থাৎ এই বাচ্চাদের যদি নশিয়া অর্থাৎ রিফিউজাল অফ ফুড অ্যান্ড ভমিটিংটা থাকে, উই মাস্ট পে 3 times more attention to that baby. আর আমরা জানি, আমি আগেই বলেছি যে ক্যান্সারোফোবিয়া এন্ড কোভিড ফোবিয়া দুইটা মিলে এটা একটা ড্রেডফুল ফোবিয়া এখন আমাদের জন্য হয়ে গেছে। এখন সেটাতে আমরা দেখেছি ইভেন থ্রোট ক্যান্সারেও সোর থ্রোট হচ্ছে, কিন্তু থ্রোট ক্যান্সারের লোকালাইজেশনের উপরে সেটা কি জিহ্বার গোড়ায় আছে, না টনসিলে আছে, না ফ্লোর অফ দ্য মাউথে আছে, না টাঙে আছে, না নাজোফেরিংসে আছে, এই সবগুলোর উপরে ভিত্তি করে দেখা যাচ্ছে লেরিংসে হলে তার চেঞ্জ অফ ভয়েস হচ্ছে, গলায় ব্যথা হচ্ছে, আবার নাজোফেরিংসে হলে বা টনসিলে হলে বা ল্যাটারাল ওয়াল অফ দি ফেরিংস গুলাতে যখন ইনভলভ হয় তখন দেখা যাচ্ছে কানের ভিতরে রেফার্ড পেইন হচ্ছে। এবং ওই চিটাগোনিয়ান ভাষায় একটা কথা আছে যে দাঁতের ব্যথা এবং আতের ব্যথা, এটা কোথায় শুরু হয়েছে সেটা বড় কথা না, কিন্তু এটা কোথায় রেফার করতে পারে না সেটা হলো বড় কথা। তারপরে আমাদের খেতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, ডিসফেজিয়া বা ডিসকমফোর্ট, হুইজিং সাউন্ড আছে কিনা, এবং কাশি আছে কিনা, কাশির সাথে ব্লাড বের হচ্ছে কিনা। আর একটা ভ্যাট কমপ্লেন আমাদের কাছে আসে, সেটা হলো লাম্প ইন দ্য থ্রোট। ওই লাম্প ইন দ্য থ্রোটও কিন্তু আমরা সবসময় বলি যে আপনার গলায় কি হয়েছে বা কিছু একটা আটকে আছে, ঢুক গিললে মনে হয় নিচে চলে গেল, কিন্তু আবার ঢুকটা ছাড়লে এসে গলায় ঠিক একই জায়গাতে বসে থাকে। তাহলে এটা এমন কোনো ডিজিজ হতে পারে যে ডিজিজ ঢুক গেলে নিচে যায় আবার এটা উপরে মুভমেন্ট করে চলে আসে, সো যেটাকে আমরা গ্লোবাস বলি। এবং সেই ক্ষেত্রে কিন্তু রোগীকে বুঝাতে হবে যে নো, দিস ইজ নট ক্যান্সার, দিস ইজ এ ফিলিং। এবং সেই ফিলিংটা কিরকম, যেমন অনেক সময় আমি একটা এক্সাম্পল দিই, কমন এক্সাম্পল, এবং এটা মহিলাদের আরো বেশি হয় এই গ্লোবাসটা।
যে হয়তো কানে দুই দুল আছে, তা আমি ওনার সাথে প্রচন্ড ভাবে অ্যাটেনশন নিয়ে কথা বলি, খুব সহানুভূতি দেখাইয়া কথা বলি, বলে হঠাৎ করে বলি, আচ্ছা আপনার ডান কানের দুলটা তো নাই, ঠিক করে এভাবে হাত দেয় ডান কানে, না আছে তো। তাহলে এখন দেখেন, আমি যখন বললাম নাই তখন কিন্তু আপনি মনে করছেন সত্যিই বোধহয় নাই। এখন আপনি তাহলে মনে করেন আমি যখন যেহেতু বলেছি আপনার গলায় কিছু নাই, আপনি মনে করেন যে কিছু নাই। আপনি যদি এটাকে বারবার অনুভব করতে চান, বারবার ঢুক গিলেন, তাহলে কিন্তু ঢুক গিলার জন্য গলাতে একটা ব্যথাও বেড়ে যেতে পারে, আর আপনার অ্যাটেনশনটা শুধু ওই গলার ওই লাম্পের মধ্যে চলে যাচ্ছে। সো ট্রাই টু ফরগেট ইট, এবং দরকার হলে অনেক সময় ট্রাঙ্কুলাইজার দিয়া এদেরকে একটু ভালো রাখতে হবে। আমি যেটা বলছিলাম যে করোনা ভাইরাসে এখন গলা ব্যথা হলে সব কোভিড এর কথা বলছে। এখানে দেখেন যেটা সার্কেল করে রেখেছি আমি, সোর থ্রোট হলো অনলি ইন 14% অফ কেসেস, এবং যেটা একটা ইন্টারন্যাশনাল স্টাডি, সেখানে দেখানো হয়েছে শুধুমাত্র 14% রোগের মধ্যে গলা ব্যথা হতে পারে কোভিড ইনফেকশন হলে। কিন্তু কোভিড ইনফেকশনের হাইয়েস্ট পার্সেন্টেজ হলো 88% কেসে ফিভার থাকবে, সেটা একদিনের জন্য থাকুক, 2 দিনের জন্য থাকুক বা 3 দিনের জন্য থাকুক। সেটা যখন গলা ব্যথা আছে আমরা জিজ্ঞাসা করব আপনার জ্বর হয়েছিল কিনা, কিন্তু রুগীরাও আবার এখানে আবার খামখেয়ালি করবে, বলবে কি এরকম ব্যাপার, হ্যাঁ একদিন একটু জ্বর হয়েছিল, প্যারাসিটামল খেয়েছিলাম ভালো হয়ে গেছে, 1.5 দিন ছিল বা 2 দিন ছিল। তার নেক্সট কোশ্চেনটা আমাদের হবে যে ওখানে জ্বরটা কতটুকু ছিল। 101 হওয়া মানে হলো দ্যাট ইজ মোর সিগনিফিকেন্ট। তারপরে সিমটমটা হলো কাশি, মানে ড্রাই পারসিস্টেন্ট কাশ আছে কিনা, এবং যেখানে একটা সোপি সাউন্ড আমরা বলি সেটা আছে কিনা, সেটা হলো 67% কেসেস। আর ফেটিং 38% অফ কেসেসে ফেটিংনেস থাকে। এই কয়েকদিন আগে আমার অনেক ইএনটিতে আমার সবচেয়ে প্রিয় যে ছাত্র, সে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে টেলিফোন করলো যে দাদা আমি তো খুব দুর্বল ফিল করতেছি। তারপরে কোথায় তুমি কোথায়, বাসায় রেস্ট নিবা না বাইরে যাবা? কারণ আমি একটু বঙ্গবন্ধুতে যাবো। আমাকে তাহলে তুমি কোভিড টেস্টটা করো, এন্ড রেজাল্ট ওয়াজ হি ওয়াজ কোভিড পজিটিভ। তো অসম্ভব দুর্বল যদি লাগে, এখানে দ্যাট মিনস ভাইরাস জেনারেলাইজড ম্যানিফেস্টেশন করছে আপনার বডিতে, এবং এটা অলরেডি নট লিমিটেড উইদিন দ্য নাজাল ফুসা এন্ড দ্য ওরাল ক্যাভিটি, এটা আরো বিয়ন্ড দিস এরিয়া এটা স্প্রেড করে গেছে, যার জন্য আপনার এই ফেটিংনেসটা আসছে। তারপর 33% কেসে স্পুটাম আসবে, এবং রেয়ারলি হয়তো ব্লাড স্টেন কফ আসতে পারে, আর শ্বাস নিতে গেলে কষ্টটা হবে 18% কেসে। জয়েন্ট পেইন, আতিকের এই সাবজেক্টে এই কোভিড ইনফেকশনেও কিন্তু 14% কেসে দেখা গেছে যে জয়েন্ট পেইন হতে পারে, and headache 13% কেসে। অর্থাৎ সোর থ্রোট, জয়েন্ট পেইন and headache, these are the least manifested symptom manifestation of the COVID diseases, but first manifestation is fever, cough, fatigueness and sputum. How common is sore throat with COVID-19? এখন চায়নাতে তারা একটা স্টাডি করেছে যেখানে 55,924টা ল্যাবরেটরি কনফার্মড কেসকে তারা স্টাডি করে দেখেছে sore throat was only in 13.9% cases, and fever was in 87.9% cases, and dry cough was in 67.7% of cases. So আমাদের শুধু গলা ব্যথা হলেই আমরা যে এটা কোভিড হয়েছে, হ্যাঁ ডেফিনেটলি আমরা পরীক্ষাটা করে নেব, কারণ বিকজ আমাদের এখনো মর্টালিটি রেট অনেক বেশি অন্যান্য ভাইরাল ইনফেকশনের চেয়ে। সুতরাং আমি ডাক্তার হিসাবে নিজেকে প্রটেক্ট করার জন্য আমরা হয়তো কোভিড টেস্টটা করে নিলাম, বাট উই মাস্ট কিপ ইট ইন মাইন্ড, যে বলে দেবো যে হ্যাঁ দেখেন আপনার গলা ব্যথার জন্য কোভিড কিন্তু মাত্র 13% কেসে পজিটিভ হয়, জ্বর হলে এত পার্সেন্ট আর ড্রাই কাফ হলে এতটুকু, বাট ইউ গেট ইট ডান। How can you know if your sore throat is due to COVID? Even if your sore throat is accompanied by other symptoms like fever, headache, and dry cough, the only way to truly know if your sore throat is due to COVID, that is, go for the tested for the virus COVID test আমাকে করে নিতেই হবে। রোগীদের অনেক সময় কিছু কমন কোয়েরি থাকে আমাদের কাছে,
এই গলা ব্যথা নিয়ে আসলে, ডাক্তার সাহেব আপনি তো বললেন আমার গলায় ক্যান্সার নাই, ইনফেকশন নাই, তো ঠিক আছে আমাকে বলেন আমি কি করে এই যে গলাটা ব্যথা হচ্ছে, হাউ টু গেট রিড অফ সোর থ্রোট ফার্স্ট, কিভাবে আমি একটু ভালো থাকতে পারি। একদম একদম ধনন্তরী চিকিৎসা হলো নাক কান গলার রোগীর জন্য, সেটা হলো লিউক ওয়ার্ম স্যালাইন ওয়াটার গার্গলিং। লিউক ওয়ার্ম মানে যেই গরমটা গলায় নিলে আরাম লাগে, অথবা যেই রকম গরম দিয়ে আমরা গোসল করতে কমফোর্ট ফিল করি, কিন্তু বেশি গরম দিলে কিন্তু গলা ব্যথা আরো বাড়বে, এটা কমবে না। এন্ড যারা খুব বেশি সেনসিটিভ তাদের জন্য আমরা একটু অ্যাসিটামিনোফেন দিতে পারি অথবা প্যারাসিটামল দিতে পারি। আর এখন ইউরোপ আমেরিকাতে তো আপনারা জানেন একটু গরম পানির সাথে কয়েক ফোঁটা মধু মিশিয়ে দেয়, অথবা এমনিতে 1 চামচ মধু নিয়ে গলার ভিতরে নিয়ে একটু পানি সহ কুলি গড়গড়া করে খেয়ে নেয়। আর এইসব সোর থ্রোটের রোগীদেরকে আমরা সব সময় বলি একটু বেশি করে পানি খাবেন, বেশি করে পানি খাবেন। আর যদি কন্টিনিউয়াস এসি চলে, যখন ড্রাই থ্রোট হয়ে যায়, রুমটা বেশ কোল্ড হয়ে যায়, সেখানে খেয়াল রাখতে হবে যে আমি কোনো হিউমিডিফায়ারও লাগাবো কি না। অ্যান্ড সব সময় এই সোর থ্রোট নিয়ে যদি আমরা একটা স্টিম শাওয়ার নিতে পারি সেটা নেব। অ্যান্টিবায়োটিক ইজ দ্য লাস্ট চয়েস if there is no fever, and if the fever does not persist for more than 72 hours, never put on antibiotic. Never put on antibiotic. How long will the effect of sore throat last? আমি আগেও বলে ফেলছি যেটা 5 to 7 days। চিকিৎসা করলে 7 দিন লাগে ভালো হতে, চিকিৎসা না করলে 1 সপ্তাহ লাগে ভালো হতে। সো ইউ মাস্ট টেক কেয়ার। যখন আপনি কোনো অ্যান্টিবায়োটিক দেবেন, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে যেন 48 ঘন্টা বা 72 ঘন্টা পরে একটা রিপোর্ট করে যে whether he is feeling worse, symptom is worsening or not, or he is feeling comfortable, এটার উপরে কিন্তু আমার মনিটরিংটা হবে। সো ডোন্ট গিভ আপ দ্য পেশেন্ট। আপনি তার টেলিফোন নাম্বারটা দিয়া বলেন, ভাই আপনি আমাকে টেলিফোনে পাবেন না, আপনি আমাকে আপনার নাম্বারটা লিখে আমাকে একটা মেসেজ দিয়েন যে আমাকে অমুক তারিখে দেখিয়েছিলেন, আই উইল কল ব্যাক ইউ টু মনিটর ইউ। ক্যান এ সর থ্রোট গো অ্যাওয়ে অন ইটস ওন? আপনি কি এটা সেরে যেতে পারে? ইয়েস, আপনি মোস্ট অফ দ্য টাইম সর থ্রোট আপনি ভালো হয়ে যায়। সো ম্যাক্সিমাম 7 দিন লাগে। আর যদি কারো সর থ্রোটের জন্য খুব বেশি ব্যথা হয়, আমরা প্যারাসিটামল বা অ্যাসপিরিন, অনেক সময় আমরা ডিসপ্রিন গার্গলিংও দিতে পারি। অ্যান্ড আইবুপ্রোফেন, ইট ইজ অলসো এ ভেরি গুড অ্যানালজেসিক, যেটা বিদেশে ওভার দি কাউন্টার পাওয়া যায়। আর অনেক সময় কেউ কতগুলা সোদিং লজেন্স আছে, সেই লজেন্সগুলা খায়। নেজাল স্প্রে অথবা থ্রোট স্প্রে দেয় যেখানে একটু লিডোকেইন থাকে, সেটা কিন্তু টেম্পোরারি রিলিফ। এগুলি দিয়ে নাকের সিলিয়া নষ্ট না করাই ভালো। and drink a lot of fluid and take rest. আর মেডিকেল সায়েন্সে কিন্তু মানে রাশিয়ানদের ভাষায় একটা কথা আছে, রেস্ট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। তো এইসব ভাইরাল ফিভার টিভার গুলা নিয়ে রাস্তাঘাটে না বেরোয় বেটার হলো টেক রেস্ট and take plenty of drinks. তারপরে এখন একটা কথা আছে, হোয়াট ড্রিঙ্ক হেল্পস এ সর থ্রোট? এখন ওয়ার্ম লিকুইড অথবা ক্যাফিন ফ্রি টি, ওয়ার্ম ওয়াটার উইথ হানি, অথবা গার্গেল উইথ সল্ট ওয়াটার। আর অনেক সময় অনেকে আবার ভিনেগার দিয়েও গার্গেল করে। ভিনেগারটা দিয়ে করলে একটু লাভ হয়। অ্যাকচুয়ালি ভিনেগারটা তো আপনারা জানেন, সেটা আপেলকে ফার্মেন্টেড করে তার উপরে ব্যাকটেরিয়াল গ্রোথ করে সেখান থেকে ভিনেগার বের করে আনা হয়, এবং সেটা প্রচুর সাইট্রিক অ্যাসিড থাকে সেখানে। সেজন্য অনেক সময় দেখা যায় যে ভিনেগার দিয়েও যদি কেউ গরম পানিতে মিশিয়ে কুলি গড়গড়া করে, দ্যাট গিভস এ গুড রেজাল্ট। আবার এখানে অনেকগুলা টপ 10 রেমেডিস টু ওভারকাম সোর থ্রোট বলা আছে, সে গার্গেল উইথ দ্য ডাইলিউটেড অ্যাপেল সাইডার ভিনেগার, তারপরে চিকেন ব্রোথ খান, তারপর ড্রিঙ্ক লেমন ওয়াটার, গার্লিক অ্যান্ড অনিয়ন, অয়েল পুলিং, জিঙ্ক সাপ্লিমেন্টেশন, ভিটামিন সি সাপ্লিমেন্টেশন, এইসব অনেক কিছু আছে। তো এগুলা জিঞ্জার টি,
লেমনেটেড টি ইত্যাদি, বাট দিজ আর ফর সুদিং এফেক্ট। নেক্সট, ডাজ আপেল সিডার ভিনেগার কিল স্ট্রেপ্টোকোকাল সোর থ্রোট? এখানে কন্ট্রোভার্সি আছে। কেউ কেউ বলে যে এটাতে যেহেতু অ্যালকোহল আছে, অ্যালকোহল থাকার জন্য হয়তো ব্যাকটেরিয়া মারা যেতে পারে। তো এটা তো অ্যালকোহলের, কিন্তু শুধু যে মানুষ ইউরোপিয়ান কান্ট্রিতে অ্যালকোহল মানে ড্রিঙ্ক করে তা না। আমি দেখেছি রাশিয়াতে বলে দেয় যে কানে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, কানটা ক্লিন করে বলছে যে তুমি বাসায় যাও, 1 কাপ ভদকা খাইলে 1 ফুটা ভদকা কানে দিয়ে দিও, অর্থাৎ স্পিরিটটা কানে দিয়ে দিও। সো দ্যাট ইজ অলসো এ ট্রিটমেন্ট। How can I get rid of streptococcal sore throat at home? এখন once it is proved, কালচার সেন্সিটিভিটি করে বা স্মিয়ার করে, থ্রোট সোয়াব করে যে ইট ইজ এ স্ট্রেপ্টোককাল সোর থ্রোট, তাহলে প্রথম কথা হলো গেট রেস্ট, প্লেন্টি অফ রেস্ট, and drink plenty of water, eat soothing foods। আর মানে ওই স্ট্রেপ্টোককাল সোর থ্রোট হোক বা যেই সোর থ্রোটই হোক, আমরা যেটাকে ফিশ ফাস বলি আমাদের দেশে, ওই রকম খাওয়া দেন যেটা গলায় জ্বলবে না, নরম থাকবে, কিন্তু খেয়ে যখন তার পেটের খিদাটা মিটবে এবং শরীরটা একটু নিউট্রিশন পাবে, তখন কিন্তু আপনার বডি ইমিউনিটি এবং এই বডি ইমিউনিটি বা বডি রেজিস্ট্যান্সে এটাকে ওভারকাম করে যাবে। আর বেটার হলো রুমে একটা হিউমিডিফায়ার থাকা, আর স্টে অ্যাওয়ে ফ্রম ইরিটেন্ট। কোনো ফ্যাক্টরিতে যাবেন না, সিগারেট কেউ খাইলে সামনে খেতে দেবেন না, নিজে খাওয়ার অভ্যাস থাকলে এটা ছেড়ে দেন, মানে অ্যাটলিস্ট ফর দোজ ডেজ ইউ আর সাফারিং। That is very important. And what is the best medicine for sore throat? আমি অলরেডি বলে ফেলেছি, প্যারাসিটামল অর আইবুপ্রোফেন অথবা অ্যাসপিরিন। What happens if streptococcal throat is left untreated? তাও বলে ফেলেছি আমরা, যেমন if untreated, streptococcal sore throat can cause complications such as kidney inflammation, rheumatic fever, rheumatic valvular disease, and painful and inflamed joints। এই জন্য বুধ সৈয়দ আতিকুল হক সাহেব আজকে চেয়ারপারসন হয়েছে, ওনার জয়েন্ট এখানে বেশি এসে গেছে। অ্যান্ড এ স্পেসিফিক টাইপ অফ র্যাশ হতে পারে স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোটে। আপনি মানে কপাল আর গাল দেখেই, গলা না দেখে বলতে পারবেন, যদি ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থাকে, যে গলা দেখার আগে বলতে পারবেন ডেফিনেটলি ইট ইজ স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোট বাই সিইং দ্য র্যাশ অ্যান্ড হার্ট ভালভ ড্যামেজ। দিস আর দ্য কমন কমপ্লিকেশন, এটা আমরা এমবিবিএসও জেনে আসছি। এখন প্রশ্ন হলো যে আমাকে কিন্তু অনেকেই এখনো প্রশ্ন করে যে আপনি এটা অ্যান্টিবায়োটিক লেখলে শুধু পেনিসিলিন লেখেন। এখন আমি আবার এটা চেঞ্জ করে ফেলছি, কারণ চেঞ্জ করার পেছনে কারণটা হলো অ্যাকচুয়ালি পেনিসিলিন মানে ফেনক্সিমিথাইল পেনিসিলিন, এই অ্যান্টিবায়োটিকটা যেটা আলেকজান্ডার ফ্লেমিং 1927-28 দিকে আবিষ্কার করেছিলেন, এবং যেটা এর আগে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিকই ছিল না। এবং প্রথম বিশ্বযুদ্ধে 2 কোটি লোক মারা গেছে, 1 কোটি ডাইরেক্ট যুদ্ধে আর 1 কোটি কিন্তু পোস্ট ওয়ার ইনফেকশনে। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এসে কিন্তু ডাইরেক্ট ওয়ারে মারা গেছে 7 কোটি লোকের মধ্যে 4.5 কোটি, আর 2.5 কোটি লোক মারা গেছে বিভিন্ন ডিসেবিলিটির, 2.5 কোটির মধ্যে কিছু মারা গেছে ডিসেবিলিটির কারণে, আর অনেকে মারা গেছে ইনফেকশনের কারণে, ইভেন দো দেয়ার ওয়াজ পেনিসিলিন বোথ ইন ওরাল ফর্ম অ্যান্ড ইন ইনজেক্টেবল ফর্ম। এই পেনিসিলিনের একটা বিশাল অ্যাডভান্টেজ আছে যে সেটা ইউজুয়ালি ডাজ নট গেট রেজিস্ট্যান্ট টু অল স্ট্রেপ্টোকক্কাই। কিছু কিছু স্ট্রেনের প্রতি এটা রেজিস্ট্যান্ট ডেভেলপ করে, অনেকের প্রতি এটা রেজিস্ট্যান্ট ডেভেলপ করে না, যার জন্য এটা আমরা অনেক দিন একসাথে চালাইও যেতে পারি। আর সাইড এফেক্ট ওই পেনিসিলিনের যে অ্যানাফাইলাক্সিস রিঅ্যাকশন, এইটা ছাড়া এমন একটা কোনো রিঅ্যাকশন হয় না। আর তার সেকেন্ডে আমরা অ্যামক্সিসিলিন ইউজ করতে পারি টু কিল স্ট্রেপ্টোকক্কাস। এখন আরো অনেক বড় বড় অ্যান্টিবায়োটিক আসছে, কিন্তু এখন আমি পেনিসিলিন মানে মোটামুটি কম লিখি এই কারণে, আগে যে পেনিসিলিনটা ছিল ফেনক্সিমিথাইল পেনিসিলিন, যেটা অরাসিন কে হিসাবে পাওয়া যেত অথবা পেনভি হিসাবে পাওয়া যেত, সেটার ক্লিনিক্যাল ট্রায়ালে সেটার যে এফেক্ট, সেটার কিন্তু ওই রকম ভালো এফেক্ট এখন যে বাজারে পেনিসিলিন গুলো আছে সেগুলোর থেকে পাচ্ছি না। তো এখন না পেলে কি করা যাবে? এখন আমি সেটাকে ডাবল ডোজ করে দিই। আগে যেখানে হয়তো অরাসিনকে 250 মিলিগ্রাম বা 500 মিলিগ্রাম দিতাম, এখন অন্য পেনিসিলিন, সেটা প্যানভি হোক, ওপেন হোক বা প্যানভিক হোক, সেটা আমি এখন
500 জায়গায় 1000 মিলিগ্রাম 6 আওয়ারলি দিয়ে দেই, দেখা যায় যে এটা অনেক ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের চেয়ে অনেক বেশি ভালো কাজ করে। So, but this is my choice. You have got your own choice. You can practice in your own way. How do you know if you have streptococcal sore throat or just a sore throat? এটা আমাকে কিছু পরীক্ষা করতে হবে, অথবা আমি যদি ভাইরাল সোর থ্রোটটাকে এক পাশে নেই আর ব্যাকটেরিয়ালটাকে এক পাশে নেই, তাহলে আমরা দেখব ভাইরালের বেলা দেখব মানে তেমন একটা কোনো মানে কনজেশন বা এগুলি তেমন নেই, সামান্য একটু রেডনেস আছে। আর ব্যাকটেরিয়ালের বেলায় দেখবেন যে আপনার সেই ইবুলা ফুলে গেছে, তারপরে রেড স্পট থাকতে পারে প্যালেটের মধ্যে বা হোয়াইট স্পট থাকতে পারে, এবং টনসিল বড় হয়ে গেছে, ফেরিঞ্জিয়াল মিউকুজাগুলা গ্রসলি কনজেস্টেড ইত্যাদি ইত্যাদি। হাউ ডু আই স্টপ সোর থ্রোট? এখন প্রশ্ন হলো, রোগীরা প্রশ্ন, তাহলে আমার যে এই গলা ব্যথা গত 18 বছর বয়স থেকে শুরু হয়েছে, এখন আমার 50 বছর বয়স হয়েছে, আমার এই গলা ব্যথা আছে ডাক্তার সাহেব, আপনার ওস্তাদদেরকেও দেখাইছি, আপনাকেও দেখাইছি। তখন আমি বলি হয়তো বা এমনও হবে আমার ছাত্রদেরকেও আপনি দেখাবেন, আপনি যদি বেঁচে থাকেন। কিন্তু মজার ব্যাপার হলো এখানে আমরা প্রথমেই বলেছি যে ইডিওপ্যাথিক অ্যান্ড সাইকোজেনিক দুইটা ফ্যাক্টর এখানে আছে। তো সেই ক্ষেত্রে তাকে বুঝাতে হবে, মানে সাইকোথেরাপিটা দিতে হবে বেশি করে, অ্যান্ড আস্ক হিম টু টেক রেস্ট। যে আপনি ঠিক আছে অফিস করেন, আপনি 5 দিন অফিস করেন, যে 2 দিন বন্ধ থাকে সেই 2 দিন আপনার পারিবারিক কাজ যেটুকু আছে সেটা ছাড়া আপনি ঘরে বসে রেস্ট নেন। তারপরে প্ল্যান্টি অফ ফ্লুইড ইনটেক so that there is no dehydration, and comfortable foods and beverages, gargle with salt water, humidify the air, ওই যে ওই লজেন্স গুলা কতগুলি লজেন্স পাওয়া যায় সেগুলি আপনারা খেতে পারেন, আর অ্যাভয়েড ইরিটেন্টের মধ্যে মোস্টলি স্মোকিংটাকে অ্যাভয়েড করতে বলেন, তাহলেই হবে। হাউ শুড আই স্লিপ উইথ এ সোর থ্রোট? ডাক্তার সাহেব আপনি তো বলে ছেড়ে দিলেন আমার গলায় কিছু নাই, কিন্তু আমি তো ঘুমাইতে পারি না, ঘুমাতে গেলেই তো আমার কাছে মনে হচ্ছে গলাতে এসে কিছু একটা আটকে আছে, গলাটা ব্যথা হচ্ছে। ওই ক্ষেত্রে তাকে সবসময় বলবেন যে ভাই একটা যে কোনো একটা ল্যাটারাল পজিশনটা আপনি বেছে নিয়েন। নাম্বার 2 হলো রাত্রের ডিনারের 2 ঘন্টা পরে বিছানায় যাবেন, অর্থাৎ ডিনার 8টায় 10টায় আপনি ঘুমালে ডিনার আপনাকে 8টায় সারতেই হবে। আদারওয়াইজ ডিনার করার পরে দেখা যাচ্ছে রিফ্লাক্স ইসোফেজাইটিসটা বেশি হচ্ছে, কারণ ভাতটা সেডিমেন্ট হয়ে নিচের দিকে যাচ্ছে স্টোমাকের, অ্যাসিডটা যেটা সিক্রেট হয়েছিল আমার ফুডে যাওয়ার সাথে সাথে এটা উপরে আসে, এন্ড তখন শুয়ে যাওয়ার পরে যখন আমরা একটু রিল্যাক্স হয়ে যায় বডিটা, আমরা জানি কার্ডিওইসোফেজিয়াল জাংশনটা একটু রিল্যাক্স হয়, তখন এই অ্যাসিডগুলো উপরের দিকে আসে। দ্যাট ইজ ওয়ান ইম্পর্টেন্ট কজ। সো ঘুমাতে যাবেন আপনি খাওয়ার 2 ঘন্টা পরে, কাত হয়ে ঘুমাবেন, এন্ড একটু প্রপ আপ থাকতে পারলে ভালো হয়, মাথার দিকটা একটু উঁচু রাখতে পারেন, আদারওয়াইজ নাথিং। থ্রোট পেইন, when to visit the doctor, এটা ডিপেন্ডস অন the individual and the circumstances and the surroundings. এখন ক্যান্সার পরিবারে একজনের হয়ে মারা গেছে, এরকম গলা ব্যথা বললে তাকে দেখাইয়া নেওয়া উচিত পরিবারের অন্যান্য সদস্যদের। আর এখন যেহেতু কোভিড প্যান্ডেমিক, এখন দেখানো উচিত সবাইরই, অথবা না দেখালে কোভিড টেস্টটা করে নিশ্চিত করে দেওয়া যে ইউ হ্যাভ গট সোর থ্রোট বাট দেয়ার ইজ নো ক্যান্সার, নো কোভিড ইনফেকশন। আমি এখানে একটা কথা বলবো যে when is the time to see a doctor? তখন যদি একটা ছোট বাচ্চার বেলায় তার ডিফিকাল্টি ইন ব্রিদিং হচ্ছে, ডিফিকাল্টি ইন সোয়ালোইং হচ্ছে, যেটা আমি বলছিলাম রিফিউজাল অফ ফুড হচ্ছে বা নশিয়া হচ্ছে, ভমিটিং হচ্ছে, অ্যান্ড আনইউজুয়াল ড্রুলিং অফ স্যালাইভা, তখন বাচ্চাদের বেলায় রিফিউজাল অফ ফুড এই জিনিসগুলো হলে আমরা দেখাবো। অ্যাডাল্টদের বেলায় একটা সোর থ্রোট যদি 1 সপ্তাহ বেশি থাকে, খাইতে অসুবিধা হচ্ছে, শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, মুখ খুলতে অসুবিধা হচ্ছে, অথবা এই জায়গাতে জয়েন্ট পেন হচ্ছে কিনা, শরীরে র্যাশ আছে, এই সব জিনিসগুলো আমরা সবাই জানি। এই জিনিসগুলো থাকলে ইট ইজ বেটার যে একটা ইএনটি ডাক্তারকে দেখানো উচিত। এবং আমি যারা এখানে জিপি যারা আছে, যারা আমাদের এমবিবিএস পাস করে রেসিডেন্সি প্রোগ্রামে আছেন অথবা কোনো কোর্সে এখনো ভর্তি হন নাই,
আপনারা নিজেরা ইউ ক্যান ট্রিট ইট ভেরি মাচ। যদি দেখেন 1 মাস 2 মাস পরার পরও রুগীটা আশা বললো যে হ্যাঁ আমার এখন অনেকটা কমেছে কিন্তু আমি ভালো হই নাই, এই যে ভ্যাক কমপ্লেন গুলো আমাদের আসে, সেই ক্ষেত্রে তখন আপনি বলতে পারেন যে ঠিক আছে আপনি একটু আমার একজন সিনিয়রকে দেখিয়ে নেন, এবং লিখে দিতে পারেন বা একটা কলম যে এই ছিল সিচুয়েশনটা, আমি এই দিয়েছি, তাতে করে আমি তাকে যদি কোনো অসুখ না থাকে অন্য একজন ইএনটি সার্জন তাকে বুস্ট আপ করতে বা তাকে সাইকোথেরাপি দিতে অনেক সুবিধা হবে। এখানে একটা কথা, এটা অ্যাকচুয়ালি প্রবাদটা হলো ইস্ট ইউরোপিয়ান কোন কান্ট্রির আমি জানি না, সো হ্যান্ডস দ্যাট সার্ভ হিউম্যানিটি আর এ লট বেটার দ্যান দ্য লিপস দ্যাট টক অফ ডিভাইনিটি। অর্থাৎ মানুষের হাত যেটা মানবতার সেবা করে সেটা অনেক ভালো একটা হাত যেই ঠুট স্বর্গের কথা বলে সেই ঠুটের চেয়ে। অর্থাৎ এটা আমি কোনো ধর্মকে অ্যাটাক করছি না, কিন্তু আমরা ডাক্তাররা যে সেবাটা দিচ্ছি এর চেয়ে বড় কোনো সেবা হতে পারে না, এর চেয়ে বড় কোনো সেবা হতে পারে না। কিন্তু আনফরচুনেটলি ইন দিস সয়েল উই আর সান অফ দিস সয়েল, এই সয়েলে ডাক্তারদের সম্মানটা নেই। এবং আমি আমার আর বেশি নাই, আমি আমাকে কতক্ষণ আর টাইম আছে চেয়ারম্যান সাহেব? মানে আসলে টাইম আনলিমিটেড। আচ্ছা, সো এখানে আমি একটা কথা বলছি যে এই যে জিনিসটা, যে আমি যখন সোভিয়েত ইউনিয়নে আমার পিএইচডি করি তখন আমি যে ওয়ার্ডটাতে ছিলাম, হ্যাঁ ওয়ার্ডে ব্যাট সংখ্যা কম ছিল, প্রতি ওয়ার্ডে 9 থেকে 10টা, কিন্তু ব্যাট ওয়ার্ড ছিল 19টা ওয়ার্ড। তো মানে ক্যাটাগরিক্যালি যে পোস্ট সার্জিক্যাল ট্রেকিওস্টমি কোথায় আছে, প্রি সার্জিক্যাল ট্রেকিওস্টমি কোথায় আছে, টনসিল এসএমআর ওইসব কোথায় আছে, কানের মাইক্রোসার্জারি গুলা কোথায় আছে, এরকম ভাগ ভাগ ছিল। ওইখানে একটা ডাক্তারের পজিশন হলো মানে আল্লাহ তাআলার নিচে যিশু খ্রিস্টের উপরে ডাক্তারের পজিশন ইন দিদেন সোভিয়েত ইউনিয়ন, এই ছিল ডাক্তারের পজিশন। একটা রোগী ভালো হয়ে যাওয়ার সময় ডাক্তারের কাছে তার 14 গোষ্ঠী আসতো, আয়সা বলতো ডক্টর ইউ ডিড এ লট। তারপরে একমাত্র ডাক্তাররাই সমাজতান্ত্রিক বিশ্বে, ইভেন ইন ইউনাইটেড কিংডম হোয়ার দেয়ার ইজ নো কনস্টিটিউশন, তারা যদি কোনো রোগীর কাছ থেকে কোনো গিফট নেয় অন দেয়ার ওয়ে টু ডিসচার্জ, ওইটা অ্যাকসেপ্টেড, এটা বৈধ। এবং প্রত্যেকটা রোগী যাওয়ার সময় তার কনসালটেন্টকে 1 বোতল মদ, 3টা ফুল, এবং 3টা ফুল দিয়ে কিন্তু 3 বোতল মদ পাওয়া যেত, কারণ বরফের মধ্যে এই ফুডগুলাকে যেভাবে মানে উৎপন্ন করা হয় এক একটা ফুলের দাম মদের চেয়ে অনেক বেশি, ওটা না দিয়ে কোনো রোগী যেত না। আবার অন দ্য কন্ট্রারি কোনো একটা রোগী মারা গেলে ওই রোগীর আত্মীয় স্বজন সবাই এসে বারবার ধন্যবাদ দিয়ে যেত, ডক্টর তোমরা যা করেছো উই ডিড নট এক্সপেক্ট ইট, and this is our fortune, or the patient we presented him very late to you, মানে সব নিজেদের ঘাড়ে দোষ নিয়ে যেত, কোনোদিন ডাক্তারকে কোনো দোষ দিতে আমি দেখিনি। সো দ্যাট ওয়াজ দ্য সোসাইটি। এখন হয়তো সেটা আর নেই, বিকজ দেয়ার ইজ নো সোশ্যালিজম। সো stay home, stay safe, take plenty of water, take plenty of rest, and take care of your family members. So এতেই দেখা যাবে যে আমরা সবাই ভালো আছি এবং ভালো থাকব। আর আমি যেটা বলবো যে অ্যাকচুয়ালি এখন যেটা হচ্ছে আমাদের যারা জুনিয়র, যারা এখন ডাক্তার হয়ে আসতেছে এবং ডাক্তার হয়েছে, and I definitely expect a beautiful future for them, এবং এই সমাজটারও আমি বিশ্বাস করি কিছুটা পরিবর্তন হবে। এই কোভিড কিন্তু একটা চেঞ্জ এনে দিয়েছে। শুরুতে কিন্তু চিৎকার হয়েছিল ডাক্তাররা দেখে না, এখন এই চিৎকার কিন্তু বন্ধ হয়ে গেছে। যখন দুনিয়াদারি দেখলো যে বাংলাদেশে তো তবু রোগীর গায়ে হাত দেওয়ার পরে মারা গেছে, ইভেন আমেরিকার মতো দেশে হাসপাতালে ঢুকিয়ে দিল, ডেড বডি কোথায় গেছে সেটা 3 দিন পরে খবর পেয়েছে আমাদের আত্মীয় স্বজনরাই। এবং আতিকের এক বান্ধবী তার মা মারা গেল, এই যে নূরজাহান আপার বোন যেটা আতিকদের সাথে পড়তো,
ওর মাঝে মারা গেল, হাসপাতালে যে ওরা নিয়ে গেছে ওখান থেকে কোথায় নিয়ে গেছে ওরা জানে না, 3 দিন পরে মারা গেছে খবরটা পাওয়া গেছে। সো উই আর ডুইং এ লট। আর এখানে আমার জুনিয়রদের প্রতি একটাই কথা থাকবে, যে কথাটা কর্নেল লিউকিস ছিল কলকাতা মেডিকেল কলেজের প্রিন্সিপাল। সে 1905 সালে বিধান রায়কে বলেছিল হু ক্যান বি এ গুড ডক্টর, 3টা পয়েন্ট দিয়েছিল, যে এ টেম্পার দ্যাট নেভার হার্ডেন্স, যে মেজাজ কখনো কঠিন হয় না, এ হার্ট দ্যাট নেভার বিকামস ক্রুড, যে হৃদয় কখনো কঠিন হয় না, আর এ টাচ দ্যাট নেভার হার্টস, একটা রোগীর গায়ে যখন হাত দেব রোগী যেন কোনো অবস্থাতেই ব্যথা অনুভব না করে। এই 3টা যদি আমরা অর্জন করতে পারি তাহলে কিন্তু আমরা একজন ভালো ডাক্তার হব। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ইফ দেয়ার ইজ কোশ্চেনস, মিস্টার চেয়ারপারসন। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমাদের অনেক কোশ্চেন আছে স্যার, আমরা কোশ্চেন সেশনে স্যার কিছুক্ষণের মাঝেই যাব। স্যার আপনার প্রেজেন্টেশন চোখও সার্থক, কানও ধন্য, নাকও স্যার প্রেজেন্টেশনের গন্ধ পেয়েছে, আর গলধকরণ করতেও স্যার অসাধারণ ছিল। এক কথায় স্যার অসাধারণ প্রেজেন্টেশন, এবং আশা করছি স্যার আমরা রেগুলার আপনার প্রেজেন্টেশন পাবো। স্যার আমরা একটু আমাদের স্পন্সর কোম্পানি থেকে একটু ভোট অফ থ্যাঙ্কস নিয়ে আমরা কোশ্চেন পর্বে চলে যাব। আমি স্যার স্পন্সর কোম্পানির পক্ষ থেকে আমি একটু স্যার ওনাদের জিপিএম এমডি রেজাউন কবিরকে থ্যাঙ্কস জানাচ্ছি তার এই বিশাল পিপি ডিস্ট্রিবিউশন হেল্প করার জন্য। আর আমাদের ভোট অফ থ্যাঙ্কস দিবেন স্যার কাজী শাহানুর আলম, ডিজিএম হেলথ কেয়ার ফার্মা লিমিটেড। তারপরে আমরা কোশ্চেন আনসার সেশনে চলে যাব। Thank you, sir, for giving me the floor. This is Kazi Shanur Alam, conveying my sincere thanks and gratitude to you for giving me the floor to offer my vote of thanks. On behalf of Healthcare Pharmaceuticals Limited, we have the every gratitude to you that you have considered healthcare as a scientific partner of this session. Actually, sir, a seminar, symposium, group meeting, this is truly doctor session. By arranging such kind of seminar, symposium and group meeting, doctor নিজেদেরকে অনেক এনরিচ করতে পারে, আর at the same time as a ethical company we can promote ourselves in front of you in a very smart manner. Healthcare, we the only company that Bangladesh, we have started our marketing operation by throwing such kind of seminar, symposium and group meeting to you. Definitely, sir, in the coming days, if you ask us to arrange such kind of seminar, we will extend our cooperation with you. Healthcare as a whole, we are very much caring, sir, about the people's health and concern about the product's quality. Sir, আপনারা জানেন যে treatment success always depends on the two things. One is doctor's quality and the another is the quality of medicine. Products quality of medicine, products quality. Healthcare is the only company, just though we are national product, but we are giving the national brand with international flavor, because our product makes great quality medicine approved, from where you will get your true trust and patient will get every benefit from it. Our vision is to achieve business excellency through quality by understanding, meeting and exceeding the customer's expectation. So from my part, as a senior people of healthcare, I have the every blessing to the Doctor Society. Almighty should keep every doctors in good health. They should get the long life expectancy so that they can ensure their best support to the patient and society by giving the drug, particularly quality drug that will come from healthcare. At the same time, poor network connection. Poor network connection হচ্ছে বোধহয় নাকি? থ্যাংক ইউ মিস্টার শাহানুর আলম। শাফি, থ্যাংক ইউ হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস। অ্যাকচুয়ালি আমরা যে ওয়েবিনারে আমরা হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস বা এইসব ফার্মাসিউটিক্যালসকে ইনভলভ করি সাধারণত, সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে এই বিডি ফিজিশিয়ানের মাধ্যমে সারা দেশে করোনা প্যান্ডেমিক শুরু হওয়ার পর থেকে অনেকগুলো পিপি এন্ড KN95 ফেস শিল্ড বিতরণ করা হয়েছে। সেগুলো ওনারা আমাদেরকে উন্নত মানের এগুলো প্রোভাইড করে থাকেন। আশা করি আমাদের অ্যাডমিনের কাছ থেকে আজকের প্রোগ্রামের পরেও আসবে যে কোন কোন মেডিকেলে আমরা প্রোভাইড করতে যাচ্ছি। স্যার, থ্যাংকস আ লট ফর দিস
ব্রিলিয়ান্ট, এক্সেলেন্ট প্রেজেন্টেশন। আসলে স্যার আমি একজন আপনার ছাত্র, আমার শিক্ষকের শিক্ষক আপনি। এই প্রেজেন্টেশন নিয়ে আমি শুধু বলবো স্যার যে শুধু ইএনটি ছাত্র হিসেবে আমি বলবো না, সবার জন্য একটি বোধগম্য প্রেজেন্টেশন হয়েছে। থ্রট পেইন জিনিসটাকে, যেহেতু অনেকে উপজেলা চাকরি করতে গিয়ে থ্রট পেইন নিয়ে সমস্যা পড়ে যায়, এবং প্রপার রেফারেলের কারণে আমরা যখন ট্রেনিং করতেছি তখন দেখছি যে স্টেজ 4 স্টেজ 3 তে আসে এই থ্রট পেইনের কনফিউশন নিয়ে। এইসব নিয়ে আরো প্রশ্ন অনেকগুলো আসছে। আমরা প্রশ্নে যাওয়ার আগে আমরা যেহেতু আজকে কোনো প্যানেলিস্ট, আমরা আমাদের চেয়ারপারসনের কাছে একটু যাব। যেহেতু স্যার প্রাণগোপাল স্যার, সদ্য প্রাণগোপাল স্যার তার ওনার আলোচনায় বলেছেন যে রিউমেটিক ফিভার এবং থ্রট পেইন হ্যাজ এ রিলেশনশিপ। আমাদের প্রফেসর চেয়ারপারসন আজকে প্রফেসর ডক্টর সৈয়দ আতিকুল হক স্যারের কাছে যাব আজকের প্রেজেন্টেশনটা নিয়ে একটা রিভিউ, এবং হচ্ছে আমি বিশেষ করে জানতে চাচ্ছি স্যার রিউমেটিক ফিভার এর সাথে আমাদের সোর থ্রোটের সম্পর্কটা আপনি সহজ ভাষায় যদি আমাদেরকে একটু বুঝিয়ে দিতেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। আজকে আমার মনে হয় যে রিউমেটিক ফিভারের সাথে সোর থ্রোটের যে সম্পর্কটা, সেটা মোটামুটি আমাদের আজকের যে বক্তা আমার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক প্রাণগোপাল দত্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। উনি ব্যাখ্যা করার পর আসলে আমার আর ব্যাখ্যা করাটা সাজে না। সত্যিকার অর্থে উনি এত প্রাঞ্জল ভাবে বলেন যে এরপর আমি বলছি। তারপরে আমি বলছি যে আসলে এই সোর থ্রোটটা তো আমাদের আজকের মূল বক্তা বলেছেন যে এটা বিভিন্ন ইনফেকশনের কারণেও হতে পারে, ইনফেকশন ছাড়া অন্যান্য রোগের কারণেও হতে পারে, এবং কখনো কখনো মানসিক কারণেও হতে পারে। যখন ইনফেকশনের কারণে হয় তখন বিভিন্ন আসলে ভাইরাল ইনফেকশন গুলো অনেক বেশি কমন। কখনো কখনো স্ট্রেপ্টোকক্কাস বিটা হেমোলাইটিকাস নামে যে স্ট্রেপ্টোকক্কাস স্পেসিস, তার জন্য এই সোর থ্রোটটা হয়। এবং এই সোর থ্রোটটা যখন হয় তখন এই স্ট্রেপ্টোকক্কাসের কিছু এপিটোপ আছে যার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়, এবং এই অ্যান্টিবডিগুলো কিছু পদ্ধতিতে, যদি এখানে বিভিন্ন দুই ধরনের পদ্ধতির আসলে পাওয়া যায়, আমি বলবো যে কিছু এভিডেন্স পাওয়া যায়। একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, তার সারফেসের কিছু অ্যান্টিজেনের আমাদের জয়েন্টের সারফেসের সাথে সামঞ্জস্য আছে, এবং এই জন্য এই স্ট্রেপ্টোকক্কাসের বিরুদ্ধে যখন অ্যান্টিবডি তৈরি হয় সেটা জয়েন্টকেও আক্রমণ করতে পারে। আর তাছাড়া আরেকটা থিওরি, বা আমি বলতে পারি আজকাল থিওরি বলবো না, তার সত্যিকার অর্থে তার কিছু এভিডেন্সও আছে যে এই স্ট্রেপ্টোকক্কাসের সারফেসের কিছু প্রোটিন আমাদের জয়েন্টের যেই সারফেস, জয়েন্ট টিস্যুর যে সারফেস, তার সাথে প্রোটিনটা ঠিক না, কিছু উপাদান জয়েন্টের সারফেসের প্রোটিনের সাথে অ্যাটাচড হয়, এবং অ্যাটাচড হয় বলে সেই প্রোটিনটা ভিন্ন। তখন আমাদের ইমিউন সিস্টেম সেই প্রোটিনকে আর সেলফ হিসাবে বিবেচনা করে না, সেটাকে নন সেলফ হিসাবে বিবেচনা করে। এটা হচ্ছে হ্যাপটেনিক থিওরি, মানে হ্যাপটেন হিসাবে কাজ করে। তা সেই জন্য ওই টিস্যুর বিরুদ্ধেও অ্যান্টিবডি তৈরি হয়, এবং সেই অ্যান্টিবডি যখন জয়েন্টের সারফেসে যখন রিয়্যাক্ট করে তখন জয়েন্টের প্রদাহ হয়, এবং এর থেকে বাতজ্বর বা রিউমেটিক ফিভারটা হয়ে থাকে। এই প্রসঙ্গে আমি বলবো যে এটা তো আমি কারণ সম্পর্কে বললাম, আমার এটা ক্লিনিক্যাল ফিচার সম্পর্কে হাফিজ যেহেতু জানতে চাচ্ছি, কিছু জিনিস একটু পরিষ্কারভাবে বলতে হবে যে ভুলগুলো দূর করা। কারণ আমাদের দেশে বাতজ্বরটা একসময় প্রচুর মিসডায়াগনোসিস হতো, যদিও আজকাল সেই মিসডায়াগনোসিসের হারটা অনেক কমে গেছে। বাতজ্বরের প্রাদুর্ভাবও কমেছে এবং মিসডায়াগনোসিসের প্রাদুর্ভাবও কমেছে। এটা আসে আকস্মিকভাবে। সচরাচর এটা 15 বছরের চেয়ে যাদের বয়স কম, বলা হয় 5 থেকে 15, এটাই হচ্ছে মোক্ষম বয়স। এই বয়সের বাচ্চাদের এটা বেশি হয়ে থাকে। আর এটা যখন হয় তখন আকস্মিকভাবে ব্যথা হয়। ব্যথাগুলো কয়েকটা গিরায়, মানে এটা পলিআর্থ্রাইটিস, এবং এটা কেমন আমরা বলবো অ্যাকিউট পলিআর্থ্রাইটিস। যদিও একটা সংখ্যাগরিষ্ঠ মানুষের ক্ষেত্রে এটা ফ্লিটিং ক্যারেক্টার থাকে, মানে প্রথমে এক জয়েন্ট, তার থেকে ছুটে গিয়ে সেটাতে ভালো হতে হতে আবার আরেকটা জয়েন্ট, এভাবে জয়েন্ট থেকে জয়েন্টে ছুটে বাড়ানো। এই ব্যথাটা জয়েন্টেই হয়, এটা কিন্তু মাংসপেশির ব্যথা না, বা এটা রগের ব্যথা না, অন্য কোনো জায়গার ব্যথা না। তা এটা জয়েন্টের ব্যথা, সেই জয়েন্টগুলোতে তীব্র ব্যথা হয়, জয়েন্টগুলো ফুলেও যায়, এবং একটা জয়েন্টে ভালো হতে আরেকটা জয়েন্ট ধরে, এবং সামগ্রিকভাবে এই যে ব্যথার সাইকেলটা, এটা 2 থেকে সর্বোচ্চ 6 সপ্তাহ পর্যন্ত থাকে, তারপরে সম্পূর্ণ ভালো হয়ে যায়। এরপরে আবার হয়তো কয়েক মাস বা কয়েক বছর পরে আবারও দেখা দেয়, আবার এইভাবে ভালো হয়ে যায়। আমি এই কথাটা, এই প্যাটার্নটাকে একটু পরিষ্কারভাবে বলছি এই কারণেই
এবং এটা ঠিক যে আমাদের কিন্তু শরীরে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন নানানভাবে হতে পারে, গলাতেও হতে পারে, নন বেটা হেমোলাইটিক দিয়ে হতে পারে, চামড়াতেও হতে পারে, এবং তখনই এমন কিছু হবে তখন আমাদের অ্যান্টি স্ট্রেপ্টোলাইসিন ও মানে এসও টাইটারটা বেড়ে যায়। এসওটা কিন্তু একটা অ্যানামনেস্টিক অ্যান্টিবডি, মানে অন্যান্য ইনফেকশনের কারণেও সেটা বাড়তে পারে। এখন আমাদের এটা একটু জোর দিয়ে বলা দরকার এই জন্যই যে এসওটা শুধুমাত্র যে রিউম্যাটিক ফিভারে বাড়বে এটা তা না, এটা আরো অন্যান্য অনেক কারণে বাড়তে পারে। এটা হচ্ছে আমাদের একটা বিষয়। আর আমাদের এই রিউম্যাটিক ফিভারের ব্যথাটা অবশ্যই জয়েন্টে হবে, বেশিরভাগ ক্ষেত্রে তার সাথে জ্বর থাকে, এবং এটা 4 সপ্তাহের চেয়ে বেশি কখনো থাকে না, 15 বছরের পরে খুবই রেয়ার। এই কতগুলি জিনিস আমাদের মনে রাখতে হবে এই কারণেই যে আমরা দেখি যে আমাদের অনেক সময় এমনকি বুড়া মানুষদের হাঁটুর অস্টিওআর্থাইটিস, তখন দেখা গেল এসও টাইটার করে বেশি পাওয়া যাচ্ছে, তাকে রিউম্যাটিক ফিভার বলে লেবেল করা হলো। গাউটের রোগী, তাদের হচ্ছে অ্যাকিউট রিকারেন্ট অ্যাকিউট মনোআর্থাইটিস, শুধু একটা জয়েন্টে, মাল্টিপল জয়েন্টে না, তার সাথে এসও টাইটার করে বেশি পাওয়া গেল, তাকেও রিউম্যাটিক ফিভার বলে বলা হচ্ছে। বাচ্চাদের কখনো কখনো দৌড়াদৌড়ি করলে তারপরের দিন সকালে একটু মাংসে ব্যথা হয়, যেটাকে আমরা বলবো ওই যে মাসেল ক্র্যাম্প বা মাসেল পুল বলে বলা হয়। তা এই মাসেল পুল বাচ্চারা তো তাদের হিসাবের বাইরে দৌড়াদৌড়ি করে, আমাদের মতো অত সতর্কভাবে করে না, এই জন্য এই ধরনের ব্যথাকেও মানে ব্যথা হয়, এবং তাদেরও এসও টাইটার করে বলা হয় যে তাদের বাত জ্বর বা রিউম্যাটিক ফিভার। তা এগুলো পরিষ্কারভাবে আমাদের জানা থাকতে হবে। যদি ব্যথার প্যাটার্নটা, ব্যথাটা জয়েন্টে হবে, প্যাটার্নটা আমি যেমনটা বলেছি তেমনই হবে, এবং তার সাথে যদি এসও টাইটার যদি বেশি থাকে তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ সত্যিকার এটা বাত জ্বর। অন্য কোনো প্যাটার্নের ব্যথা এসও টাইটার যাই থাকুক না কেন আমরা বাত জ্বর বলবো না। তারপর 2 নম্বর আর একটা ভুল হয় যে অনেক চিকিৎসকই এই বাত জ্বরের রোগীদেরকে আমরা কিন্তু যে পেনিসিলিন দিয়ে থাকি, সেটা ফেনক্সিমিথাইল পেনিসিলিন হোক বা বেনজাথিন পেনিসিলিন হোক, তার মূল উদ্দেশ্য বাত জ্বরের প্রত্যাবর্তনটাকে প্রতিহত করা। যে এক্সিস্টিং যে বাত জ্বরটা আছে, গিরায় ব্যথা এবং জ্বর, তাকে কিন্তু পেনিসিলিন ভালো করে না। কাজেই এখন এটা অনেকেই মানে বলেন যে এরকম, হ্যাঁ রোগটা যখন কমেনি, ব্যথা কমছে না, কাজেই দেখতে হবে আবার এসও টাইটার কেমন। এসও টাইটারটা বাত জ্বরের আমাদের ওষুধের কার্যকারিতার কোনো মাপকাঠি না, কাজেই বারবার এসও টাইটার করারও কোনো গুরুত্ব নাই। তা এই কতগুলো ভুল আসলে বাত জ্বরকে নিয়ে হয়ে থাকে। আমি মনে করি যে হাফিজ যখন প্রশ্নটা করেছে, আমার মনে হয় সবার মধ্যে থেকে এই ভ্রান্তিগুলো আমার নিরসন করাটা বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে হয় আমি গুরুত্বপূর্ণ এলাকাগুলো টাচ করেছি। ধন্যবাদ হাফিজ। ধন্যবাদ স্যার। স্যার আপনার কাছে আবার আমরা সবশেষে আসবো। আসলে স্যার এই আমার একটা ভ্রান্তি ছিল, আমরা এসও টাইটারকে খুব বেশি গুরুত্ব দিতাম রিউম্যাটিক ফিভারে, অত সহজভাবে আমরা বুঝতে পারলাম স্যার। আমি কোয়েশ্চেন আনসার অনেকগুলো কোয়েশ্চেন জমা হয়েছে, তার আগে আমি কোয়েশ্চেন আনসার শুরুর আগে আর একটু সময় দিচ্ছি, আপনারা যারা লাইভে আছেন তারা একটু কোয়েশ্চেন করে নেন আমাদেরকে। আমি এখন চলে যাচ্ছি প্রাণগোপাল স্যারের সাথে, খুব শুভাকাঙ্ক্ষী হিসেবে আছেন আমাদের সাথে, প্যানেলিস্ট আমাদের সাথে এই লাইভে আছেন প্রাণগোপাল স্যারের খুব শুভাকাঙ্ক্ষী আমার শিক্ষক প্রফেসর নন্দকিশোর সিনহা স্যার। স্যারকে আমি অনুরোধ করব যে প্রাণগোপাল স্যারের কাছে শুভেচ্ছা জানানোর জন্য আমাদের ইএনটি পরিবারের পক্ষ থেকে। একটু আনমিউট করতে হবে নিজেকে। নন্দ স্যার আনমিউট। নন্দ স্যার হচ্ছে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন, নাক কান গলা বিভাগের, এবং উসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ছিলেন। আচ্ছা হাফিজ, ধন্যবাদ। হাফিজকে আমি জাস্ট একটা জিনিস একটু বলে দিই। আমাদের প্রাণগোপাল স্যারের কিন্তু সচরাচর রাত 10:30টার মধ্যে ঘুমায় পড়ার অভ্যাস আছে। স্যার এই মাত্র শেষ করে দিব স্যার। জি স্যার। জি স্যার। ধন্যবাদ শাফি। আমি আজকের ওয়েবিনারের সম্মানিত সভাপতি অধ্যাপক সৈয়দ আতিকুল হক স্যারের অনুমতি নিয়ে 2-1টা কথা বলছি সংক্ষেপে। আসলে আমি খুব সৌভাগ্যবান, আজকে শাফির কাছ থেকে খবর পেয়ে আমি আজকে ওয়েবিনারে যোগ দিয়েছি। প্রাণগোপাল স্যারকে অনেকদিন পরে আমি স্যারের মুখ থেকে কথা শোনার সৌভাগ্য হলো। স্যার খুব প্রাঞ্জল ভাষায় উনি যেভাবে বলে থাকেন, বিশেষ করে স্যার শেষের দিকে যে কথাগুলো বলেছেন যে মোটিভেশনাল স্পিচ, এগুলো আমাদের ডাক্তারদের জন্য খুবই দরকারি। যে শুধু চিকিৎসা জ্ঞানের বিষয়ভিত্তিক জ্ঞান ছাড়াও আমাদের সার্বিক একজন ডাক্তার হিসাবে যা করণীয়
স্যার সেই কথাগুলোই বলেছেন, এই জন্য স্যারকে আমি খুব আন্তরিক অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। সাথে স্যারকে একটা প্রশ্ন, স্যার আমি প্রশ্ন ঠিক না, একটা সাজেশন জানতে চাই যে আমাদের অনেক গলা ব্যথার রোগী কিন্তু আমরা সিভিয়ার অ্যানিমিক রোগী কিন্তু আমাদের চলে আসে গলা ব্যথা নিয়ে, প্লাস অনেক রোগী চলে আসে স্যার সাবমেন্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ডের ইনফেকশন নিয়ে। এই দুটো বিষয় নিয়ে যদি স্যার আপনি একটু কিছু বলেন স্যার সবার। স্যালাইভারি গ্ল্যান্ডের ইনফেকশন গুলা কিন্তু আমি টাচ করে আসছি, কিন্তু অ্যানিমিয়া নিয়ে তো এটা হতেই পারে। অ্যানিমিয়ার জন্য তোমার সোর থ্রোট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ। মানে রক্ত শূন্যতা হয়ে গেলে হিমোগ্লোবিন যদি 6-7 এর নিচে চলে আসে, এন্ড আমাদের যে পামার-ভিনসন সিনড্রোম যেটা হচ্ছে, তো এটা দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ ফর অ্যানিমিয়া। এটা আমি ওসব বাদ দিয়ে গেছি, আমার বোধহয় মনে ছিল না, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যানিমিয়ার জন্য এটা হয়। ধন্যবাদ স্যার। বাসায় কি হয় খুব। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। একটা কোয়েশ্চন ছিল স্যার, সেটা হচ্ছে আমাদের সাথে প্রশ্ন করেছেন চিটাগাং থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, চিটাগাং মেডিকেল কলেজের রেসিডেন্ট সার্জন, আবাসিক সার্জন সঞ্জয় দাস রবিন। উনি আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন, সালাম আদাব জানিয়েছেন। উনি প্রশ্ন করেছেন স্যার, স্যার ক্যান ইউ প্লিজ রিকমেন্ড অ্যাবাউট দ্য ইফেক্টিভিটি অফ এভালশন অফ স্টাইলয়েড প্রসেস ইন গ্লোসোফ্যারিঞ্জিয়াল নিউরালজিয়া? স্যার Actually, avulsion of styloid process for glossodinia যেটা করা হয়, সেটা কিন্তু ইদানিং কালে খুব বেশি হচ্ছে। And আমি যেটা দেখেছি আর কি, আমার একটা ছিল, রিসার্চ ওয়ার্কও ছিল, যে আমাদের এই রেসের মধ্যে আমাদের বাঙালিদের styloid process anatomically comparatively elongated than that of other races. এবং এই ইলংগেটেড স্টাইলয়েড প্রসেসটা ফেলতে হলে বা অ্যাভালস করতে হলে তোমাকে টনসিলেক্টমি করতে হয়। টনসিলেক্টমি করে তার মানে বেজে যে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেলকে স্প্লিট করে তারপর সেটাকে আইডেন্টিফাই করতে হয়, দেন ডিসেক্ট আউট করে সেটাকে অ্যাভালস করতে হয়। কিন্তু দেখা গেছে যে যেই পেইনের জন্য স্টাইলয়েড প্রসেস অ্যাভালশন করা হলো, এই এমনিতেও কিন্তু টনসিলেক্টমি অপারেশন করার পরও 40% রোগীর গলায় ব্যথা থেকে যায়, until and unless it is a very মানে you have done it in a very childhood. এই যে ব্যথাটা থেকে যাচ্ছে, এখন দেখা যাচ্ছে যে অ্যাভালশন অফ স্টাইলয়েড প্রসেস করার পরে ব্যথা আরো বেড়ে যাচ্ছে। So I am not in favor of doing the avulsion of the styloid process until and unless it is grossly enlarged. যে হা করার পরেই দেখা যাচ্ছে অ্যান্টিরিয়র পিলারের পেছন দিক থেকে একটা বিরাট এরকম হুক করে একটা হাড়ের মতো বেরিয়ে আসতেছে, ওইসব ক্ষেত্রে হয়তো তুমি করতে পারো, বাট আই ডোন্ট প্রেফার ইট। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। স্যার আরেকটা প্রশ্ন ছিল, আমাদের একজন ডাক্তার পালমোনোলজিস্ট মুস্তফা মুর্শিদ স্যার করেছেন। উনি বলেছেন যে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম সোর থ্রোট ফর লাস্ট 4 months. Phenoxymethyl penicillin taken for last 3 months, but still no involvement. Pharyngeal wall, there is no improvement. Pharyngeal wall mucosa reddened and congested. Seems few slap presents there. My age is 40. What will be the diagnosis, or how can I get treatment, sir? Actually, আমি তো এই মানে এই সিমটম গুলা এতক্ষণ বলে আসছি, এবং কিভাবে ভালো থাকতে হবে সেটাও বলেছি, কোশ্চেন আনসার হিসাবেও বলেছি। কিন্তু যেহেতু 4 মাস ধরে এই গলা ব্যথা আছে, সাথে কোনো জ্বর নেই, জ্বর আছে কিনা, জ্বর যদি না থাকে এবং খাওয়ার কোনো কষ্ট যদি না থাকে, তারপরে শ্বাস নেওয়ার কষ্ট যদি না থাকে, কথা বলতে যদি কষ্ট না হয়, সেই ক্ষেত্রে আমি ওনাকে বলবো যে টু বি মোর বোল্ড এনাফ, সাহসী হওয়ার জন্য, আর যে সল্টি ওয়াটার গার্গলিং অথবা গরম পানিতে মধু দিয়ে ডায়াবেটিস না থাকলে সেটা দিয়ে গড়গড়া করে খেয়ে ফেলা, এবং একটা অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ এবং একটা অ্যানজাইওলাইটিক ডেক্সিট ফেক্সিট জাতীয় একটা ওষুধ খেয়ে দেখতে পারেন। অ্যান্টিবায়োটিক 3 মাস পেনিসিলিন খাওয়ার আর কোনো দরকার আছে বলে আমি মনে করি না। স্টপ ইট হিয়ার
একটা অ্যান্টি অ্যালার্জিক, একটা অ্যাঞ্জিওলাইটিক খাক, আর ওই যে প্ল্যান্টি অফ হট ড্রিঙ্কস, আর যে যে নিয়মগুলো আমরা মেনে চলতে বলছি সেই নিয়মগুলো মেনে চললে ভালো হয়ে যাবে। আর তারপরেও যদি এরকম কিছু মনে হয়, পালমোনোলজিস্ট নিজে লাংসের অন্যের ফুসফুসের চিকিৎসা করবে, নিজের গলার চিকিৎসা সে কেন করবে, যেটা আমরা ডাক্তাররা সব সময় করি। একজন ইএনটি স্পেশালিস্টকে উনার আশেপাশে একটু দেখাইয়া নেওয়া ভালো যে কিছু আছে কিনা, মনে হয় না আছে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। স্যার আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি আমরা। ডক্টর তিতি উনি সিলেট থেকে প্রশ্ন করেছেন, স্যার I was tested positive for COVID-19 and yes, I developed enlargement of right-sided jugulodigastric lymph node with tenderness. What measures should I take, sir? And sir, is tonsillitis common in this COVID-19 pandemic? Sir. অ্যাকচুয়ালি কোভিড এর যে চিকিৎসা নিয়ে সে ভালো হয়েছে, অথবা 85% কেসে তো কোভিড এর চিকিৎসা লাগে না, ঘরে থেকে যত্ন নিয়ে ভালো হয়ে গেছে। এখন তার সাথে যদি কোনো রকমের গলা ব্যথা না থাকে, মানে গলা ব্যথা আছে বলেছে, জ্বর না থাকে, তবু একটা বার ওই যে নন্দরা আছে ওইখানে একজনকে দেখাইয়া নে, দেখায় তারপরে সে ওষুধ খাক। আমার মনে হয় না তেমন কিছু আর হবে। কিন্তু পোস্ট কোভিড প্রচন্ড উইকনেস থাকে, প্রচন্ড উইকনেস থাকে। আমি যতগুলা রোগীর সাথে কথা বলেছি, এভরিবডি ওয়াজ মানে টকিং অ্যাবাউট যে ভালো হয়ে গেছে স্যার 14 দিন, এখন হয়ে গেছে আরো 14 দিন, আমার তো এখন দুর্বলতাই কাটে না, পা হাঁটতে পারি না, একটু পরিশ্রম করতে পারি না। এইটা গলাটার ব্যাপারে একটু সিলেটের নন্দদেরকে কাউকে দেখাই নেক, আর আমি মনে করি না সিরিয়াস কিছু এখানে আছে। স্যার লিম্ফ নোড এনলার্জমেন্ট এর কোনো ইম্পর্টেন্স? এটা দেখার জন্যই, এটা দেখার জন্য। ভাইরাসের জন্য কিন্তু, কোভিড ভাইরাসের জন্য যে লিম্ফ নোড এনলার্জ হয় না এটা কিন্তু কেউ বলে নাই। there are lot of virus infection, ভাইরাল ইনফেকশনের জন্য লিম্ফেডেনোপ্যাথি হয়, তো সুতরাং সেটার এফেক্ট এটা হতে পারে, বাট এটা একটু দেখাইয়া নিয়ে শিওর হয়ে যান যে there is nothing। অ্যাডেনো ভাইরাসটা তো নামকরণ, এই যে অ্যাডেনো নামকরণ হওয়াটা হলো এখান থেকে মূল কারণে কিন্তু এখানে যে লিম্ফেডেনোপ্যাথি হয়, তো সুতরাং এটা করতে হবে। বাট অফকোর্স আমি আই ডোন্ট নো, কোভিড ইজ নট অ্যান অ্যাডেনোভাইরাস, দ্যাট ইজ অ্যাবসলিউটলি সেপারেট ভাইরাস। তো তবু ভাইরাস তো এটা মিউটেশন হইয়া কখন কিভাবে কাকে এফেক্ট করতেছে হু নোস। জি, থ্যাংক ইউ স্যার। স্যার ডক্টর মামুন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যেটা আমাদের অটোরিনকোলজিস্টরা সবসময় আলোচনা ওয়েবিনারে থাকে স্যার। উনি প্রশ্ন করেছেন, স্যার in the carcinoma larynx, when we go for radiotherapy or when we go for surgery, I am in suspicion with my relative. One doctor said about radiotherapy and one doctor's advice to go for surgery, sir. No, এটা তো অ্যাকচুয়ালি কার্সিনোমা লেরিংস, সেটাতে অপশন হলো তিনটাই। একটা সার্জিক্যাল ট্রিটমেন্ট, অনেক সময় অনলি রেডিওথেরাপি, অর্থাৎ ডায়াগনোসিস করার পরে শুধু রেডিওথেরাপি। অনেক সময় দ্যার ইজ এ কম্বিনেশন অফ ট্রিটমেন্ট, সার্জারি ফলোড বাই রেডিওথেরাপি অ্যান্ড কনকারেন্ট কেমোথেরাপি, মানে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। কিন্তু এখানে প্রশ্নটা হলো যে ওনার আত্মীয় যার লেরিঞ্জিয়াল ক্যান্সার, সেটা কোন জায়গাতে কতটুকু ইনভলভ হয়েছে, হোয়াট ইজ দ্য স্টেজ অফ দ্যাট ক্যান্সার, ওই স্টেজের উপরে নির্ভর করবে। এবং it is to be decided by the ENT specialist and oncologist by forming a tumor board. যদি সার্জিক্যাল ইয়ের মধ্যে থাকে তাহলে সার্জিক্যাল ট্রিটমেন্টটাই আগে করা উচিত, যদি সার্জিক্যাল রিমুভালের সুযোগ থাকে। স্যার থ্যাংক ইউ স্যার। আমরা আসলে অনেকগুলো কোশ্চেন আমরা সময় নিতে পারবো না, 10 মিনিটের মতো আমরা চালাবো। স্যার কানের কোনো কোশ্চেন নেওয়া যাবে? ইয়ারের কোনো কোশ্চেন স্যার নিতে পারেন, আমার নলেজ থাকলে আমি বলবো, না থাকলে স্যার আপনি তো স্যার আমাদের এন্টি শিক্ষক। স্যার প্রীতিরাজ কর বলেছেন, স্যার হোয়াট ইজ দ্য অ্যাবসলিউট ইন্ডিকেশন অফ টিম্প্যানোপ্লাস্টি ইন কেস অফ বাইলেটারাল হিলড সিএসএম? হিলড সিএসএম মানে কি? হিলড সিএসএম মানে হলো অলরেডি পর্দা হিল হয়ে গেছে, অথবা সে হয়তো বুঝাতে চাচ্ছে ড্রাই সিএসএম। সিএসএম দুই রকমের হতে পারে, একটা হলো অ্যাক্টিভ আর একটা কুইসেন্ট, অথবা অ্যাক্টিভটা হলো ডিসচার্জিং আর একটা হলো নন ডিসচার্জিং সিএসএম।
কিন্তু সেও প্রশ্নটা কিন্তু ইনকমপ্লিট রয়ে গেছে। যদি পর্দা ফুটা থাকে এবং তার শুনতে অসুবিধা হয় এবং দেয়ার ইজ রিপিটেড হিস্ট্রি অফ ইয়ার ডিসচার্জ, সামান্য একটু অনিয়ম হলে কান আবার পেকে যাচ্ছে, ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রে তার দৈনন্দিন কাজের অসুবিধা হচ্ছে, স্টুডেন্ট হলে লেখাপড়া শুনতে অসুবিধা হচ্ছে, চাকুরি ক্ষেত্রে কলিগদের সাথে আদান প্রদানের অসুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে যদি হিয়ারিং টেস্ট করে আমরা দেখি যে তার হিয়ারিং এর লেভেল কন্ডাক্টিভ, দেয়ার ইজ কন্ডাক্টিভ টাইপ অফ হিয়ারিং লস এবং 50 to 60 ডেসিবেল আছে, সেই ক্ষেত্রে টিম্পানোপ্লাস্টি করলে হিয়ারিংটা ইমপ্রুভ হবে। আদারওয়াইজ হিয়ারিং ইমপ্রুভ করতে হলে টিম্পানোপ্লাস্টির সাথে অসিকুলোপ্লাস্টি করতে হবে। মানে 50-এর পরে বা 60-এর পরে যদি হিয়ারিং লস চলে যায় তাহলে ধরে নিতে হবে দেয়ার ইজ অসিকুলার ডিসকানেকশন অলসো আর অসিকুলার ডিস্ট্রাকশন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার এ পর্যায়ে আমি চলে যাচ্ছি একটু আমাদের প্রফেসর সৈয়দ আতিকুল হক স্যারের কাছে। স্যার আপনাকে ডাইরেক্ট মেনশন করে একজন কোয়েশ্চেন করেছেন, নাদিয়া আক্তার পুলিশ হসপিটাল থেকে। উনি বলেছেন, আসসালামু আলাইকুম স্যার, আই হ্যাভ এ কোয়েশ্চন, হোয়াট শুড উই গো ফর ট্রিটমেন্ট রেজিমেন ফর জেনারেলাইজড বডি এক উইথ প্রফিউজ উইকনেস কারেন্টলি ইন দিস সিচুয়েশন? জেনারেলাইজড বডি এক উইথ প্রফিউজড উইকনেস। অনেক ধন্যবাদ। জেনারেলাইজড এইকস উইথ প্রফিউজ উইকনেস যদি থাকে তাহলে তো আমাদের আসলে রোগীকে ভালো করে ইভালুয়েট করা দরকার। এই ধরনের একটা পিকচার কখনো কখনো পলিমাইটিসের জন্য হতে পারে, পলিমায়োসাইটিস, কখনো কখনো এটা কোনো নিওপ্লাজম, ইন্টারনাল নিওপ্লাজমের জন্য হতে পারে। কাজেই এই রোগী কখনো কখনো হাইপার ক্যালসিয়ামিয়া, তারপরে হাইপার প্যারাথাইরয়েডিজম, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এসব কারণেও হতে পারে। তা আমি বলবো যে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেই রোগীকে ভালো করে ইভালুয়েট করা যে আসলে রোগটা কি, এবং সেই রোগটাকে নির্ণয় করে আমাদের চিকিৎসা করতে হবে। আর এখন নাদিয়া যদি প্রশ্ন করে থাকে, এই মানে কোভিডের পরিস্থিতির কারণে কোভিডের অনেকেই এই ধরনের জেনারেলাইজড উইকনেস এবং এইক্সে আক্রান্ত হচ্ছেন। সত্যিকার অর্থে তাদের জন্য নানান রকম আসলে অপচিকিৎসাও আমাদের হচ্ছে। যেমন অনেকেই তাদেরকে ডেক্সামেথাসোন খাওয়াচ্ছেন সপ্তাহের পর সপ্তাহ বা মাসের পর মাস, তারপরে নানান রকম অ্যান্টিবায়োটিক দিচ্ছেন। তা আমি বলবো যে এইসব কিছুই তাদেরকে দেওয়ার দরকার নাই। তাদের এটাকে বলা হয় পোস্ট কোভিড সিনড্রোম, বা কেউ কেউ এটাকে লং কোভিড সিনড্রোম বলে বলেন। এবং এই ধরনের লং কোভিড সিনড্রোমের উপসর্গগুলো 3 মাস পর্যন্ত থাকার রিপোর্টে কিন্তু আছে। এবং এটাও ঠিক যে কিছু কিছু কোভিডের রোগী পৃথিবীতে 3 মাসের পরও তাদের একটা বিশাল দুর্বলতা থাকে, এটাকে বলা হয় ক্রনিক ফ্যাটিক সিনড্রোম। এটা অন্যান্য ভাইরাল ইনফেকশনের পরেও হয়। যেমন আমি বলবো সবচেয়ে প্রথম এটা চিকুনগুনিয়াতে হয়। হ্যাঁ, চিকুনগুনিয়াতে হয়। সেটা প্রথম শনাক্ত হয় 1920-এর দিকে, একটা এনসেফালাইটিস লেথার্জিকা। এটার পরে এরকম একটা ভীষণ দুর্বলতা থাকতো এবং তাদের অনেকেরই কিন্তু এই ধরনের দূরত্ব মানে প্রোফাউন্ড ফ্যাটিক কয়েক বছর ধরে চলতে থাকতো, যেটাকে বলা হয় ক্রনিক ফ্যাটিক সিনড্রোম। তা এই ক্রনিক ফ্যাটিকের জন্য সত্যিকার চিকিৎসা হচ্ছে মনোবল বাড়ানো, মানে কগনিটিভ থেরাপি, রেগুলার ব্যায়াম করা, এবং সেই ব্যায়ামটাও এমনভাবে হবে যেন সেই ব্যায়াম করতে যে কাহিল হয়ে, অতিরিক্ত করে ব্যায়াম করতে যে কাহিল হয়ে মানে যাতে ব্যায়ামে হতোদ্যম হয়ে না পড়ে। তারপরে যেগুলো কতগুলো কোফ্যাক্টর থাকে কারো কারো, যেমন মৃদু অ্যানিমিয়া থাকে, তারপরে মৃদু হাইপোক্যালেমিয়া, এই ধরনের যদি ফ্যাক্টর থাকে সেই ফ্যাক্টরগুলোকে শোধরাতে হবে। আর তার পাশাপাশি ব্যথার জন্য আমরা প্যারাসিটামল দিতে পারি। ক্ষেত্র বিশেষে প্যারাসিটামলে যদি ব্যথা না কমে তাহলে আমরা আইবুপ্রোফেন বা এই ধরনের একটু মৃদু এনএসআইডিও দিতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো 1 মাস 1.5 মাসের বেশি আর চালানোর প্রয়োজন হয় না। এবং রোগীদেরকে আমাদের এনকারেজ করতে হবে। আমাদের এই সমস্যাটা চিকিৎসা করার জন্য অনেকেই যেরকম ওষুধ বিশুদ্ধ দিচ্ছেন, ওষুধের বেশিরভাগ ওষুধেরই কিন্তু একটা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে ফ্যাটিক বা ক্লান্তি। অনেক রোগী কিন্তু সেই ওষুধের কাজেই তাদের ওষুধের তালিকা আমাদের দেখতে হবে যে এমন কি কি ওষুধ আছে যেগুলো ক্লান্তি ঘটাতে পারে। বেসিক্যালি বেশিরভাগ ওষুধই পারে। কাজেই যে ওষুধগুলো অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছে, যেগুলো এভিডেন্স বেসড না, এগুলোকে সব যদি ছাঁটাই করা হয় তাহলেও কিন্তু অনেক সময় এই ক্লান্তিটা কমে যায়। কারো কারো ঘুম কম হয়, তাকে যদি আমরা স্লিপ হাইজিনটাকে ইমপ্রুভ করার জন্য পরামর্শ দিই তাহলেও এই ক্লান্তিটা কেটে যাবে, মানে এটা সহায়তা করবে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আর 2টা প্রশ্ন আছে, খুব আমার কাছে মনে হচ্ছে এগুলা না বাদ দেওয়া যাবে না স্যার, প্লিজ স্যার। স্যার এম এ মতিন কার্ডিওলজিস্ট, উনি প্রশ্ন করেছেন স্যার শ্রদ্ধেয় প্রাণগোপাল স্যারের কাছে,
স্যার অনেকেই একটা প্রশ্ন করে থাকেন গলার ভিতরে কি যেন বসে আছে, এটা স্যার আপনি আপনার লেকচারে উল্লেখ করেছেন গ্লোবাস, তো উনি বলেছেন এটা কি ক্রনিক ফেরিনজাইটিসের কারণে হতে পারে? ক্রনিক ফেরিনজাইটিসের দীর্ঘমেয়াদী কি কোনো ঔষধ চালিয়ে যেতে হয় স্যার? এই যে ক্রনিক ফেরিনজাইটিস যে কথাটা, দিস ইজ নেভার কনসিডার্ড অ্যাজ এ ডিজিজ, এবং এটা তখনই ডিজিজ হিসাবে কনসিডার করা হয় যার কতগুলা ইরিটেটিং ফ্যাক্টর থাকে। এখন খুঁজে বের করতে হবে কি কারণে তার এটা হচ্ছে, সে কোনো ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার কিনা, ক্রনিক স্মোকার কিনা, অ্যালকোহলিক কিনা, অথবা ওভার ইউজ অফ ভয়েস করেন কিনা, এইসব জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে। বাট ক্রনিক ফেরিনজাইটিস ইজ নট এ ডিজিজ। ওকে স্যার। স্যার লাস্ট কোয়েশ্চন, স্যার এস.এম. আব্দুর রহিম বলেছেন, উনি বলেছেন স্যার ইফ এ পেশেন্ট হ্যাভ অনলি sore throat without fever or other any symptoms, then is RT-PCR for COVID-19 must for this? এটা আমি তো বলেছি মাত্র সোর থ্রোট হচ্ছে 13 to 14% কেসেস। তো সেই ক্ষেত্রে যেহেতু এটা প্যান্ডেমিক হয়ে গেছে সেই হেতু করে নেওয়া উচিত। ডাক্তার হিসাবে অ্যাডভাইস করব আমরা অনলি টু সেফগার্ড আওয়ারসেলফ। এখন রোগীর যদি মানসিক মনোবল ভালো থাকে আর অন্য কোনো সিমটম না থাকে, ওই যে টেক প্ল্যান্টি অফ রেস্ট, প্ল্যান্টি অফ ফ্লুইডস এটসেট্রা এটসেট্রা। আর এখানে আরেকটা কথা আমি বলছি, ইদানিং একটা পপুলারিটি পেয়ে গেছে যে পভিডন আয়োডিন দিয়ে গড়গড়া করা, পভিডন আয়োডিন নেজাল স্প্রে দেওয়া ইত্যাদি ইত্যাদি। কিন্তু পভিডন আয়োডিন কখন কখন ইউজ করা যায় না সেটা কিন্তু জানতে হবে। সাধারণত যদিও আমরা গড়গড়া করলে খুব একটা বেশি অ্যাবজর্ব হয় না, ইভেন দেন দেয়ার ইজ এ চান্স দ্যাট সাম আয়োডিন রেডিক্যাল মে বি অ্যাবজর্ব। সেক্ষেত্রে যদি প্রেগনেন্সি থাকে সেটা দেওয়া যাবে না, কারো যদি থাইরয়েড ডিসঅর্ডার থাকে সেটা দেওয়া যাবে না। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। বেটার সল্ট ওয়াটার, ভিনেগার এসব দিয়ে কুলি গড়গড়াটা করা। স্যার কোয়েশ্চন যেটা আসছিল এটা আপনি করে ফেলছেন। আমার একটা কোয়েশ্চন আসছিল, একজন বলছিলেন স্যার সবাই বলতেছেন যে বায়োডিন মাউথওয়াশ দিয়ে গড়গড়া করব, কখন করা যাবে না, এটা আপনি বলে দিয়েছেন স্যার। বলে দিয়েছি অলরেডি। জি জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। এবং পভিডন আয়োডিন দিয়ে আরেকটা কন্ট্রাইন্ডিকেশন হলো যাদের আয়োডিন সেনসিটিভিটি আছে তারাও যেন এটা থাইরয়েড ডিসঅর্ডার হাইপো হোক আর হাইপার হোক সেই ক্ষেত্রেও না। ওকে, ধন্যবাদ স্যার। আজকে আমাদের প্রাণবন্ত আলোচনা, আমি অত্যন্ত আনন্দিত এবং সৌভাগ্যবান যে আমার তিনজন শ্রদ্ধেয় শিক্ষক সে সাথে এবং এহসান ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এইরকম একটা প্রোগ্রামে হোস্ট হিসেবে রাখার জন্য। আর আমরা আশা করি আমাদের যারা ইএনটি ছাড়াও অন্য মডালিটির যারা ছিলেন আজকে লাইভে, প্রায় 3000-এর উপরে লাইভে অংশগ্রহণ করেছেন, তারা নিশ্চয়ই সোর থ্রোট, গলা ব্যথা নিয়ে একটি স্বচ্ছ ধারণা পেয়েছেন এবং আমাদের শ্রদ্ধেয় স্যারদের কাছে রেফার করতে পারবেন। কারণ আমরা যেটা দেখি যে রেফারেলের কারণে অনেক রোগী আমাদের কাছে পরবর্তীতে আসে, এই সমস্যা থেকে উত্তরণ করা যাবে। প্রাণকুমার স্যারের কাছে আমি দোয়া চেয়ে নিচ্ছি। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ অল। স্যার আমরা একদম শেষের দিকে, স্যার আপনার জন্য নেক্সট প্রেজেন্টেশনের একটা টপিক অলরেডি স্যার আমাদের চেয়ারপারসন আমাদের কাছে স্যার দিয়েছেন, আমাকে এসএমএস করে মাল্টি সিস্টেম মাল্টি সিস্টেমে। আশা করি স্যার ভবিষ্যতে আপনি এই প্রেজেন্টেশনটা নিয়ে আসবেন স্যার। আমরা একদম আমাকে এসএমএস করে পাঠিয়ে দিও, ইয়াটা টাইটেলটা পাঠিয়ে দিও। হ্যাঁ, কনক্লুশন রিমার্ক শুনবো আমাদের চেয়ারপারসন রিমার্কের আগে। আর সাথে স্যার আরেকটা কোশ্চেন সাথে অ্যাড হয়ে গিয়েছে স্যার, ভাইরাল এন্ড ব্যাকটেরিয়াল সোর থ্রোট আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব, কোনো ইজি ওয়ে আছে কিনা? আর এটা আনসার দিয়ে স্যার আপনি আপনার কনক্লুশন রিমার্কটা দিন। আমি তো এটা একটা স্লাইডেই দেখিয়ে দিলাম যে এটা কিন্তু প্রাণগোপাল স্যার আমাদের স্লাইড দিয়ে দুই ভাগ করে হা করাইয়া দুই ভাগ করে দেখিয়ে দিলাম। ভাইরালে অত রকমের ইয়া থাকবে না, মানে রেডনেস থাকবে না, কনজেশন থাকবে না, সোয়েলিং থাকবে না। কনজেশন থাকবে যেটা সেটা মাইল্ড কনজেশন থাকবে। আর ব্যাকটেরিয়াল হলে দেখা গেল যে সফট প্যালেটে রেডি স্পট আছে, র্যাশ আছে, তারপরে টনসিল গুলা রেড এন্ড সলেন্ট হয়ে গেছে, অ্যান্টেরিয়র পিলার গুলা কনজেস্টেড আছে, ফেরিঞ্জিয়াল মিউকোজা হাইলি কনজেস্টেড। এই দুইটা তো একটা স্লাইডে দুই ভাগে করে দেখানো হয়েছিল। স্যার আপনার কনক্লুশন রিমার্ক স্যার আজকে। কনক্লুশন রিমার্কস তো একটাই, আমি তো বলেই ফেলেছি, কথায় কথায় অনেক কিছু বলে ফেলেছি। সেটা হলো অ্যাকচুয়ালি একজন ডাক্তারের যে সম্মানটুকু পাওয়া উচিত সেটা
যে কোনো কারণেই হোক এই সমাজ ব্যবস্থাতে আমরা পাচ্ছি না। ইভেন আমি ছোটবেলায় দেখেছি যে একজন ডাক্তারের কাছে রুগী আইসা বলতো যে উপরে আল্লাহ, নিচে আপনি, মাঝে দুর্গা আছে, লক্ষ্মী আছে, শিব আছে, সরস্বতী আছে, এমন কোনো কথা বলতো না। তো এবং অগাধ বিশ্বাস ছিল, শ্রদ্ধা ছিল। এবং আমার গ্রামের বাড়িটার নাম হলো ডাক্তার বাড়ি। আমার দাদু ডাক্তার ছিলেন, তার বাবাও ডাক্তার ছিলেন। তো ওই যে ডাক্তার বাড়ি, ওখানে কিন্তু আমি দেখেছিলাম যে ডাক্তারদের ফি ছিল কিন্তু ওই যে আলু, লাউ, কদু, মাছ এইসব জিনিস নিয়ে আসতো। তো বাট ওই জিনিসটার থেকে আমরা এখন অনেকটা পিছিয়ে গেছি। এখন এই সমাজ ব্যবস্থা আমাদের কাছে কি চায়? এখন যেখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে প্রথম যদি কোনো একটা আলোচনার বিষয়বস্তু হয়, সেটা ওই অমুক ডাক্তারের কাছে গেছিলাম, সে এই করছিল, এই ভুল চিকিৎসা দিছিল, ইন্ডিয়া গেছিলাম, তারা বলছে পুরাটা ভুল। কিন্তু আমাদের কাছেও তো প্রত্যেকদিন ইন্ডিয়া থেকে লোক আসতেছে। প্রত্যেক শনিবারে আমার চেম্বারে ত্রিপুরার থেকে 5-7টা রোগী আসে। তারা শনিবার দিন আসে, আইসা দেখায় রোববার দিন সকালে করে, সোমবার দিন সকালে যাই আবার ত্রিপুরাতে, কুমিল্লা দিয়ে চলে যায়, ত্রিপুরা যায় তারা অফিস করে। তো আমরা কিন্তু এগুলি বলি না, কিন্তু আর আমাদের একটা কমন এরর হয়ে গেছে, আমাদের বিহেভিয়ারাল এরর। সেটা হলো আমার জুনিয়র আমাকে দেখাই আমার কাছে যখন আসার পরে আমি বলি, আচ্ছা কি দেখাইছেন, ও তো আপনাকে শেষ করে দিছে। এই কথাগুলো যেন না হয়। অলওয়েজ ট্রাই টু আফোল্ড ইউর জুনিয়র, ইউর কলিগ, দেন ইউ উইল অলরেডি বি আফোল্ডেড। আমার কথা একটাই, আমার আর অন্য কোনো কথা নেই। আমাদের পুরা প্রফেশনের সম্মানটা বাড়াতে হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে ডাক্তারদের সম্মান কিন্তু ইভেন ড্যাব আর সচিব হওয়ার আগে আরো বেশি ছিল। ড্যাব আর সচিব হওয়ার আগে আরো অনেক বেশি ছিল। এটা হওয়ার পরেও কিন্তু আরো অনেকটা কমেছে, কারণ এত পলিটিক্যাল ইনভলভমেন্ট আমরা চলে গেলাম যে সেটা একটা অত্যন্ত প্রফেশনাল ক্ষতি করেছে আমাদের জন্য, যেটা আমরা চিন্তাও করতে পারবো না। আমি জানি না বি চৌধুরী স্যারের মতো এরকম একজন শিক্ষিত লোক, যে কেন এই বিএমএ কে ভাঙ্গা ড্যাপ করার কোনো দরকার ছিল না, আর আমাদেরও সচিব বানানোর দরকার ছিল না। এটা বিএমএ থাকলেই হতো। একটা প্ল্যাটফর্ম থাকলে আমাদের অনেক আন্দোলন হতো, অনেক দাবি দাওয়া আমরা আদায় করতে পারতাম। এখন তো যেহেতু আমি সচিব করি, আমি সরকারের একটা অঙ্গ সংগঠনের লোক, আমি সরকারের বিরুদ্ধে আন্দোলন করব কি করে? করতে পারবো না। এই জিনিসগুলো আমাদেরকে এখন অনেকটা সরে আসতে হবে, মানে ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দি প্রফেশন। এই আমার বলার আর কিছু নেই, আমার বলার একটাই। ধন্যবাদ প্রফেসর নন্দকিশোর সিনহা স্যার, ধন্যবাদ আজকের স্পিকার প্রফেসর প্রাণগোপাল দত্ত স্যার, আমাদের আজকের অর্গানাইজার বিডি ফিজিশিয়ানস, কো-অর্গানাইজার ইসিজি স্টাডি গ্রুপ এবং আমাদের স্পন্সর হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি কনক্লুশন রিমার্কের জন্য এবং অনুষ্ঠান সমাপ্তি জানার জন্য আজকের চেয়ারপারসন প্রফেসর ডক্টর সৈয়দ আতিকুল হকের কাছে আমি সেশন হস্তান্তর করছি। অনেক ধন্যবাদ। আমি প্রথমেই একটু ধন্যবাদ দেব আমাদের প্রাণগোপাল স্যার, অনেক কষ্ট করে এই লেকচারটা তৈরি করেছেন এবং আমার আহ্বানে সাড়া দিয়ে আমি ওনাকে বলার সাথে সাথে উনি রাজি হয়েছেন। আসলে উনি এত বেশি ব্যস্ত যে এটা তো ওনার রাজি হওয়ার সুযোগ ছিল না, তারপরেও তিনি সম্মতি জ্ঞাপন করে এখানে এসেছেন। এই জন্য আমি তাকে ধন্যবাদ দেব। যারা এই ধৈর্যের সাথে পুরা অনুষ্ঠানটাতে সারাক্ষণ উপস্থিত থেকে বা ওনাকে প্রশ্ন করেছেন, ওনার লেকচার শ্রবণ করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর তার পাশাপাশি আমি হেলথ কেয়ারকে ধন্যবাদ জানাবো এই আমাদের বৈজ্ঞানিক কর্মকাণ্ডকে সবসময় সমর্থন যোগানোর জন্য। আমি এই লেকচারটা থেকে কিছু সাইড টক করবো। একটা হচ্ছে এই সাইকোজেনিক যে থ্রোট ইস্যুস, একটা হচ্ছে সাইকোজেনিক থ্রোট পেইন আর একটা গ্লোবাস হিস্টেরিকাস। এটার ক্ষেত্রে আমি সবাইকে একটু পরামর্শ দেবো। এটাতে অনেকেই নানানভাবে চিকিৎসা করার চেষ্টা করেন এবং চিকিৎসাগুলো প্রধানত অপচিকিৎসাই হয়। একটু কারো যদি পারসিস্টেন্ট হয় তাহলে কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে সাইকিয়াট্রিক ফ্যাক্টরটা কি, মানে হোয়াট ইজ দ্য কোমরবিড সাইকোপ্যাথোলজি, এবং এটার জন্য একটু সাইকিয়াট্রিস্টের কাছে পাঠানোটা কিন্তু ভালো। বলা হয় যার কাজ তারই সাজে অন্য লোকে লাঠি বাজে। আমি যদি ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ বা রিউমাটোলজিস্ট হয়ে যদি একজন রোগীর মানে সাইকোপ্যাথোলজি ইভ্যালুয়েট করতে যাই, এটা কিন্তু অত্যন্ত সহজবোধ্য যে আমি ভালোভাবে পারবো না। কাজেই আমাদের উপযুক্ত জায়গায় রেফার করতেই হবে এবং এটা কিন্তু আমাদের পেশার মর্যাদা বৃদ্ধিতে সহায়তা করবে। আমার আরেকটা পয়েন্ট হচ্ছে, এটা তো আসলে এহসান প্রথমেই বলেছে যে
আমি সচরাচর এই সময়ের তাদের অনুষ্ঠানে আসি না। আমাকে এসান অনেকবার অনুরোধ করেছে, বিভিন্ন বাঘা বাঘা আমাদের শিক্ষকদের মানে লেকচারে আমাকে থাকার জন্য অনুরোধ, আমাকে সভাপতিত্ব করার জন্য অনুরোধ করেছে, কিন্তু আমি কখনই রাজি হইনি। আজকে প্রথম রাজি হয়েছি। এর কারণটা কি? এর কারণ হচ্ছে প্রাণ গোপাল স্যারের লেকচারের যে আকর্ষণ, সেটা কিন্তু আমার মনে সেই যে 4th ইয়ারে পড়তাম তখন থেকে আমার মাথার মধ্যে গেঁথে আছে। এবং তখন কিন্তু তিনি আমাদেরকে ভাইরাল সোর থ্রোট আর ব্যাকটেরিয়াল সোর থ্রোটের পার্থক্যগুলো পড়িয়েছিলেন। যা পড়িয়েছিলেন তা আমার কানে ভাসে, এবং শুধু তাই না, প্রয়োগেও কিন্তু আমার আপনা আপনি ব্যবহার হয়ে যায়। তিনি আমাদের চিত্তে এমনভাবে সেটাকে গেঁথে দিয়েছেন। তার লেকচারের আরো কতগুলো বৈশিষ্ট্য আছে যেটা আমার মনে হয় যে আজকে আপনারা সবাই অনুধাবন করেছেন। একটা হচ্ছে তার লেকচারে হিউমার, প্রচুর হিউমার থাকে এবং তার লেকচারকে সেটা আরো চিত্তাকর্ষক করে তোলে। তার সায়েন্টিফিক কন্টেন্ট, তার বাচনভঙ্গি, এবং আমি এই সবগুলো আকর্ষণ করে, এগুলো সবই আমাদের আকর্ষণ করে এবং আমরা থাকতে উদ্বুদ্ধ হই। কিন্তু তার চেয়ে আমি বলবো সবচেয়ে বড় আরেকটা বিষয়, যেটা হয়তো আমাদেরকে আকর্ষণ করবে না কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা কথা বলা হয় যে সাব কমিউনিকেশন, আমাদের যে অ্যাটিটিউডে যে পরিবর্তন, যেমন রোগীর সাথে খারাপ ব্যবহার করব না, রোগীকে ধমক দিয়ে কথা বলবো না, দায়িত্ববোধ নিয়ে আচরণ করব, এই যে বিষয়গুলো, এগুলি যদি আমরা সরাসরি আমাদের ছাত্রদেরকে পরামর্শ দিই তাহলে কিন্তু কোনো কাজে আসে না, বরং সেটা কাউন্টার প্রোডাক্টিভ হয়। উনি কিন্তু ওনার লেকচারের মাধ্যমে এগুলো আমাদের মধ্যে সাব কমিউনিকেট করতেন, এবং আজকেও কিন্তু লেকচারে তিনি মাঝে মধ্যে গল্পর ছলে এই ধরনের কিছু উপদেশ পরোক্ষভাবে আমাদেরকে বলেছেন, এবং এই বলার যে পরোক্ষ ধরন, এগুলো কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে দেয়, এবং আমি আশা করি যে অনেকের হৃদয় সেটা কাঁদবে। আর আমি মানে কেন আমি আবদারটা করেছি সেটাও বলবো, এটা আমার আজকে শেষ বক্তব্য হবে। আসলে আমি আমার জীবনে বেশ কিছু রোগী আছে যাদের মাল্টি সিস্টেম ডিজিজটা আমি ওনার সহায়তা আবিষ্কার করেছি। এখনো মনে পড়ে যেটাকে আমরা বলি জিপিএ, মানে গ্রানুলোমেটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, যেটাকে আগেকার দিনে বলা হতো ভেগানার্স গ্রানুলোমেটোসিস। আমার জীবনে কিন্তু 3 জন রোগী আছে তার সেই ভেগানার্স গ্রানুলোমেটোসিসটা নাক কান গলা পরীক্ষা করে তিনি আমাকে সাজেস্ট করেছিলেন, এবং আমি তার ভিত্তিতে পরীক্ষা করে বা ওনার নেওয়া বায়োপসি স্যাম্পল থেকে আমরা সেটা নিশ্চিত হতে পেরেছিলাম। ঠিক তেমনি আমার আরেক রোগীর তিনি একটোপিক প্যারাথাইরয়েড অ্যাডেনোমা আবিষ্কার করে দিয়েছিলেন, যার ক্ষেত্রে এটার প্রয়োজন ছিল। তা মানে আমি বলবো যে একটা বিশেষ স্পেশালিস্ট, মানে হাইলি স্পেশালাইজড একটা স্পেশালিটির মানুষ হয়েও যে ব্যাকগ্রাউন্ড, যে ক্লিনিক্যাল নলেজ বা ক্লিনিক্যাল অ্যাকুইপমেন্টটা নিয়ে তিনি যে ডিল করেছেন বা আমাকে আমার জীবনে আলোক প্রদর্শন করেছেন, তার জন্যই আমি মনে করি যে কোনো একটা ইএনটি প্রবলেম, সেটা সোর থ্রোট হতে পারে, সেটা হোর্সনেস হতে পারে, বা অন্য কিছু হতে পারে, সেটা সাইনোসাইটিসও হতে পারে, নেজাল পলিপও হতে পারে, তা এরকম যে কোনো একটা কিছু অথবা সামগ্রিকভাবে এই প্রবলেমগুলো নিয়ে এই ইএনটি ইস্যুজ ইন মাল্টি সিস্টেম ডিজিজ যদি উনি লেকচারটা দেন তাহলে আসলেই সবাই খুব উপকৃত হবে। তবে আমি বলবো যে সেই ক্ষেত্রে এটা আমি বিডি ফিজিশিয়ানসের সবাইকে অনুরোধ করব, ওনাকে কিন্তু এর জন্য এক সময় দিতে হবে, পর্যাপ্ত সময় কিন্তু লাগেই। যেমন আমি নিজে যদি ব্যক্তিগতভাবে এই ধরনের লেকচার নেওয়ার দায়িত্ব গ্রহণ করি, আমার কিন্তু 2 মাস সময় আসলে আমাকে দিতে হবে, তেমনি ওনাকেও সেই ধরনের সময় দেওয়ার প্রয়োজন আছে। তা আমি আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের এই ওয়েবিনারটার সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ।